প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি সিলেবাসের একটি দারুণ কবিতা বিভীষণপতি মেঘনাদ নিয়ে। আমি জানি তোমাদের অনেকেরই এই কবিতা নিয়ে একটু ভয় আছে, তবে আমরা বিশ্বাস করছি এবং বিশ্বাস রাখি আমাদের এই ক্লাসটি করার পর বিভীষণপতি মেঘনাদ নিয়ে যে ভয়টি তোমাদের আছে এটা একদম দূর হয়ে যাবে। তো চলো, আমরা দেখতে পাচ্ছি বিভীষণপতি মেঘনাদ লিখেছেন আমাদের কবিদের কবি বলি আমি ওনাকে, মাইকেল মধুসূদন দত্ত, যার জন্ম হয়েছিল আমাদের বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদের তীরে। এই যে দেখো তোমরা 1824 সালে এবং মৃত্যু 1873 সালে। তো এইচএসসি সিলেবাসভুক্ত যে কবিতা পদ্য গদ্যগুলো রয়েছে সবার জ্ঞাতার্থে একটু আমি জানিয়ে নেই। লেখক পরিচিতি বা লেখকের সাহিত্যকর্ম থেকে অনেক বেশি জ্ঞানমূলক এবং এমসিকিউ প্রশ্ন আসতে দেখা যায়। তাই কবিতার শুরুতেই আমরা লেখক পরিচিতি বা লেখকের সাহিত্যকর্মগুলো খুব সুন্দর করে গোছানো ভাবে জানার চেষ্টা করব। তোমরা যে মাইকেল মধুসূদন দত্তকে দেখতে পাচ্ছ, তার জন্ম মৃত্যু বা সাহিত্যকর্ম দেখার আগে চলো মাইকেলকে যে কারণে আমি কবিদের কবি বললাম, কেন বললাম তার কিছু কারণ আমরা জেনে আসি। শুরুতেই মাইকেল নিয়ে আমি বেশ কিছু গোছানো তথ্য নেওয়ার চেষ্টা করেছি এবং এগুলো জানানোর চেষ্টা করব। তোমরা খুবই একটু গভীরভাবে দেখলে তার যে বাংলা সাহিত্যে তার যে অবদানগুলি সেগুলো খুব সুন্দর করে বুঝতে পারবা। শুরুতেই আসো, মাইকেল সম্পর্কে আমরা জানি মাইকেল হলো বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। আমরা সবাই জানি আমাদের বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বললে নজরুলের নাম চলে আসে, তাই না? কিন্তু আমরা বলছি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল। এখন প্রশ্ন হলো ভাইয়া, নজরুলের মতো করে তিনিও কি বিদ্রোহ করেছিলেন? না। নজরুল যেমন করে উপনিবেশবাদ শাসন ব্যবস্থার বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছিলেন, আমাদের মাইকেলের ব্যাপারটা তেমন নয়। তাহলে মাইকেলকে কেন বিদ্রোহী কবি বলা হয়? এর পেছনে কারণ হলো সাহিত্যের যে প্রথাগত যে ধারা, প্রথাগত যে চিন্তা ভাবনা, সেখান থেকে বের হয়ে এসে একেবারে অপোজিটে গিয়ে তিনি সাহিত্য রচনা করতে সক্ষম হয়েছিলেন। এই জন্য আমরা মাইকেলকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলি। তাহলে যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, তাহলে উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত। পরের তথ্যটা দেখো, বাংলা কাব্যের আধুনিকতার জনক। কাব্য মানে কি? কবিতা। এই বাংলা কবিতার আধুনিকতার জনক বিষয়টা কি? তোমরা জানো যে আমাদের বাংলা সাহিত্যে রয়েছে তিনটি যুগ: সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তোমরা নিশ্চয়ই জানো শহীদুল্লাহর মতে প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200। তবে সুনীতি কুমার আবার বলেছে যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 950 থেকে 1200। এবং তোমরা জানো মধ্যযুগটি হলো 1201 থেকে 1800 এবং আধুনিক যুগটি শুরু হয়েছে 1801 থেকে বর্তমান অব্দি। আমরা যদি একটু মাইকেলের জন্ম এবং তার সাহিত্যকর্মগুলো খেয়াল করি, 1824 এবং তার সাহিত্যকর্ম একটু পরে আমরা দেখব। অর্থাৎ আধুনিক যুগের ঠিক মাঝ বরাবর থেকে উনি যে সাহিত্যটা তৈরি করেছেন, আসলে তার সাহিত্যের ভিতরে যে চিন্তা ভাবনাগুলো ছিল সেগুলো অনেক বেশি আধুনিক। তোমরা হয়তো অনেকে জানো যে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। কেন? 1800 গোড়ার দিকে, 1812 দিকে তার জন্ম। তবু ঈশ্বরচন্দ্র গুপ্ত যেহেতু আধুনিক যুগের শুরুতে জন্ম হলেও সাহিত্যটা একটু কি পেছনের সাথে তার কানেক্ট ছিল, দুইটা যুগকে তিনি কানেক্ট করেছিলেন, এই জন্য তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। কিন্তু মাইকেলের কবিতা, তার সাহিত্যকর্মে আধুনিকতার অনেক বেশি ভবিষ্যতের ছোঁয়া পাওয়া গিয়েছিল। এই জন্য আমাদের যে আধুনিক কবিতার যে জন্ম, কাব্যের যে জন্ম, তা মাইকেলের হাত ধরে হয়েছিল। তাই বাংলা কাব্যের আধুনিকতার কবি আমরা কাকে বলবো? মাইকেলকে। এরপরে আসো, বাংলা সনেটের জনক। আমাদের সনেট মানে নিশ্চয়ই তোমরা জানো যে 14 লাইনের কবিতা, যার প্রথম অষ্টক এবং তারপরে থাকে ষষ্ঠক। এবং এই সনেটের জনক যদি বলে, তোমাকে যদি বলে সনেটের জনককে, একটু থেমে যেও। সনেটের জনক, এই সনেটের জনক যখন তোমাকে বলছে তখন সেটা কিন্তু পেত্রাক। একটু মাথায় রাখবো আমরা, উনি ইতালীয় কবি যিনি সনেটে যার হাত ধরে যাত্রা শুরু হয়েছিল। তবে বাংলা সনেটের জনক দেখো আমাদেরকে মাইকেল। এরপরে আসো, পরের তথ্যে যাই। অমিত্রা অক্ষর ছন্দের জনক। তোমরা জানো যে ছন্দ মোটামুটি তিন ধরনের হয়ে থাকে সাহিত্যে: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। তো এখন অক্ষরবৃত্ত ছন্দ যেটা, অর্থাৎ একটা কবিতার শেষে মিল না থাকলেও কবিতা হওয়া যায়, অর্থাৎ পয়ারের পরবর্তীতে এসে এই অমিত্রা অক্ষর ছন্দের যিনি জনক, অর্থাৎ কবিতার মিল না রেখেও কবিতা তৈরি করা যায়, এমন যাত্রাটা শুরু করেছিলেন তিনি। এই জন্য তাকে অমিত্রাক্ষর ছন্দের জনক বলা হয়। এরপরে আসো, তিনি হচ্ছে প্রহসনের জনক। প্রহসন মানে কি? প্রহসন এক ধরনের নাটক। নাটক তো মোটামুটি 5 প্রকার হয়, মোটা দাগে 3 প্রকার হয়। তো এর ভিতরে তোমরা জানো ট্র্যাজেডি নাটক আছে, কমেডি নাটক এবং একটি নাটক আছে প্রহসন।
এই প্রহসন নাটকগুলো মূলত কি, যেগুলো প্রহসন নাটকগুলো একটু হাস্যরসাত্মক হয়, তবে এখানে সমাজের বড় বড় গুরু বাস্তবতাকে তুলে ধরা হয়, বার্তা দেওয়া হয়। এমন নাটকের যাত্রা করেছিলেন হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তোমরা নিশ্চয়ই তার বিখ্যাত দুইটি প্রহসন নাটকের নাম জানো। একটির নাম একেই কি বলে সভ্যতা, আরেকটি হলো বুড়ো শালিকের ঘাড়েরও। তো সেগুলো নিয়ে পরে কথা হবে। তাহলে আমরা জানতে পারলাম প্রহসনের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এরপরে আসো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার বা প্রথম সার্থক নাটক যিনি লিখেছেন তিনিও আমাদের মাইকেল, সার্থক নাটকের জনক। এবং তোমরা জানো সেই নাটকটির নাম, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম হচ্ছে শর্মিষ্ঠা। এটা উনি লিখেছিলেন 1859 সালের দিকে। এটারও একটা পার্সপেক্টিভ রয়েছে, একটি প্রেক্ষাপট রয়েছে, সেটি হলো উনি কিন্তু বাংলা সাহিত্যে কখন শুরু করেছিলেন এবং কখন অভিমান করেছিলেন, চলে গিয়েছিলেন, এমন বেশ কিছু তথ্য রয়েছে। মাইকেল সম্পর্কে আমাদের নানা মুখরোচক গল্পও রয়েছে। আজকের ক্লাসটি মাইকেল ব্যাপার সম্পর্কে আমি পুরোপুরি পরিষ্কার করব। তাহলে আমরা জানলাম বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক বা নাট্যকার হচ্ছে আমাদের মাইকেল। এরপরে দেখো পরের তথ্যটি, প্রথম ট্র্যাজেডি নাটকের জনক, ট্র্যাজেডি নাটকের জনক হচ্ছে আমাদের কি মাইকেল। এবং বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, তোমরা এটা অনেকেই জানো। এরপর দেখো বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যটিও তিনি লিখেছেন। মহাকাব্য একটা সময় বাংলা সাহিত্যে ছিল, যদিও এর চাহিদা এখন কমেছে, এখন মহাকাব্য তেমন রচিত হয় না সাহিত্যে। তবুও বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ যে মহাকাব্যটি মেঘনাদ বধ মহাকাব্য, এটি তিনি লিখেছেন। তার এই লেখার সময়টা হলো 1861 সাল। এবং এই যে তাহলে আমাদের মহাকাব্যের জনক আমরা কাকে বলছি, মাইকেল মধুসূদন দত্তকে বলছি। তাহলে তুমি একটু চিন্তা করো, আমাদের সাহিত্যে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক, এক একজন আলাদা আলাদা জনক, কেউ সাহিত্য সম্রাট। তুমি যদি ওইভাবে চিন্তা করো মাইকেলকে নিয়ে, তাহলে চিন্তা করো এক মাইকেল বাংলা সাহিত্যের কতগুলো প্রথম সৃষ্টি করে গেছেন। সর্বশেষ তথ্যটি আমি লিখে দিয়েছি, দত্ত কুলোদ্ভব কবি। এটা চাকরি বা অ্যাডমিশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দত্ত কুলোদ্ভব মানে কুল বংশ থেকে, দত্ত বংশ থেকে উদ্ভব কোন কবি। অর্থাৎ মাইকেল মারা যাওয়ার পরে তার যে নেম প্লেটটি রয়েছিল, সেই নেম প্লেটে যে নেম ফলকটি থাকে, লেখা থাকে অমুক তারিখে মারা গেছে অমুক অমুক, সেইখানে কিন্তু লেখা ছিল দত্ত কুলোদ্ভব কবি। ওকে, তাহলে মাইকেলের জন্ম মৃত্যুতে ঢোকার আগে আমি তোমাদের এই তথ্যগুলো দিলাম এই কারণে যেন তুমি বুঝতে পারো মাইকেলকে কেন কবিদেরও কবি বলা হয়। তো চলো আমরা মাইকেল মধুসূদন দত্তের একেবারে পারিবারিক জন্ম বা তার সাহিত্যকর্মের ভিতরে একটু ঢুকে যাওয়ার চেষ্টা করি আমরা সবাই। আর শুরুতেই যে তথ্যটি রয়েছে, মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে 1824 সালের 25 জানুয়ারি। আমরা একটু আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের যশোর জেলায়। যশোরকে একসময় যশোহর বলা হতো। হ্যাঁ, বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদের তীরে, অর্থাৎ কপোতাক্ষ নদের তীরেই কিন্তু এই গ্রামটি। এবং তোমরা মাইকেল সম্পর্কে এই তথ্যটা আগেই জানো। এরপরে দেখো পিতার নাম, মাইকেল মধুসূদন দত্তের পিতার নামটি আমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত। এবং একটু অতিরিক্ত তথ্য দিই, রাজনারায়ণ দত্ত কিন্তু একজন পেশাগত জীবনে উকিল ছিলেন ব্রিটিশ সরকারের, নারায়ণ দত্ত। এরপরে তার জীবনের প্রথম শিক্ষক এবং তার মা জাহ্নবী দেবী, এটাও খুব গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। তাহলে আমরা জানলাম পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম হচ্ছে জাহ্নবী দেবী। এরপরে আসো, মাইকেল মধুসূদন দত্তের জীবনে আসলে কিছু প্রারম্ভিক ঘটনা আছে, কম বেশি তোমাদের জানা, কিন্তু আজকের ঘটনাটি খুব মনোযোগ দিয়ে শুনবা এবং দেখবা, কারণ এখান থেকে তুমি ভিন্ন কিছু পেতে পারো। মাইকেল মধুসূদন দত্ত তার স্কুল জীবনটা ছিল হচ্ছে হিন্দু কলেজ। সেখানে পড়াশোনা করতে গিয়ে 1843 সালে তিনি ধর্মান্তরিত হন, অর্থাৎ ধর্ম পরিবর্তন করেন। তিনি তার নামের সাথে যোগ করেন মাইকেল, অর্থাৎ তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। 1824 সালে জন্ম এবং 1843 সালে যদি তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তাহলে আমরা মোটামুটি মনে করতে পারি যে 19 বছর বয়সে তিনি এই মাইকেল নামটি ধারণ করেন বা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এখন বলো, উনি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তাহলে হিন্দু কলেজ কি তাকে রাখবে? রাখবে না। এবং সমাজও তাকে কিন্তু ভালো চোখে দেখবে না, এবং শেষ পর্যন্ত তার বাবাকে কিন্তু সমাজের চাপে পড়ে তাকে ত্যায্য পুত্র করতে হয়। ত্যায্য করলেও পরবর্তীতে আসলে সম্পত্তি বঞ্চিত হয়, এটা স্বাভাবিক, কিন্তু মাইকেলের পড়াশোনার খরচ কিন্তু তার বাবা তবুও গোপনে দিয়েছিলেন। তাহলে এই 43 সালের পর থেকে আসলে মাইকেল মধুসূদন দত্ত স্বাভাবিকভাবে পারিবারিক বা সমাজ থেকে একটু চ্যুত হয়ে যায়, মাইকেল নামটি ধারণ করে বা খ্রিস্ট ধর্মে গ্রহণ করে। এরপরে অনেকের আসলে ধারণা কি, অনেকের ধারণা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তারপরে ফ্রান্সের প্যারিসে যান, সেখানে গিয়ে অভাববোধ হয় এবং সেখানে লাত্তি ঝাঁটা খেয়ে, হ্যাঁ, মাতৃভূমি মাতৃভাষার প্রতি তার ভালোবাসা হয় এবং তিনি
তারপরে বাংলা সাহিত্যে ফেরত আসেন এবং দুর্দান্ত সব সাহিত্যকর্ম লেখেন। এই ধারণাটা একেবারে অনেকটাই মুখরোচক। আমি যদি মাইকেল নিয়ে তোমাকে একটু পরিষ্কার করার চেষ্টা করি, হ্যাঁ, মাইকেল এই যে মাইকেল নামটি ধারণ করার পর, খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে তিনি যে ফ্রান্সে চলে গেছেন ব্যাপারটা এরকম না। তিনি কিন্তু মাদ্রাজে ছিলেন, মাদ্রাজ। এবং আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা সহজেই বুঝতে পারবা বিষয়টা। দেখো, এই যে মাইকেল মধুসূদন দত্ত যখন মাদ্রাজে যান, তখন গিয়ে তিনি যে কাজটি করেছিলেন একটু দেখবা তোমাদের অনেকখানি পরিষ্কার হয়ে যাবে। সেখানে তিনি গিয়ে 1849 সালে প্রথম তার জীবনের সাহিত্যকর্মটি রচনা করেন। প্রথম সাহিত্যকর্ম রচনা করেন, একটু পরে আমরা তার সাহিত্যকর্ম পাবো, তখন তোমাদেরকে দেখাবো। 1849 সালে তিনি যে প্রথম সাহিত্যটা রচনা করেছিলেন তার নাম ছিল দ্য ক্যাপটিভ লেডি। একটা অন্ধ নারীকে নিয়ে তার এই সাহিত্যকর্মটি। এই ক্যাপটিভ লেডিটি তিনি লিখেছিলেন ইংরেজিতে। এখন তোমরা বলো, একজন ভারতীয় লেখক বা একজন বাংলা ভাষাভাষী লেখক যদি ইংরেজিতে সাহিত্যকর্ম রচনা করে, এমনিতেই বাংলাদেশের সাহিত্য পড়ার অভ্যাস কম, ইংরেজির এই সাহিত্যের বই কি কেউ কিনবে? মানুষ কিন্তু তার এই কর্মে খুব একটা সাড়া দেয়নি। এরপরে তিনি আবার লিখেছিলেন ভিশন অব দ্য পাস্ট, এটিও সাহিত্যকর্মে আমরা পেয়ে যাব। তাহলে তার ফার্স্ট লেখাটি ছিল দ্য ক্যাপটিভ লেডি এবং তারপরে ছিল ভিশন অব দ্য পাস্ট। কিন্তু ভারতবাসী কিন্তু তার এই লেখাটাকে ওইভাবে গ্রহণ করেনি, ইংরেজি লেখাটাকে। তখন বেচারি কিন্তু অনেক মনের দুঃখে, কষ্টে, অভিমানে এই 1849 থেকে প্রায় 10 বছর অভিমান করেছিল, আর কিন্তু লেখালেখি করেননি। এরপরে কি হলো, তিনি বাংলা সাহিত্যের একটি নাটক দেখে খুবই ফেড আপ হলেন যে আসলে নাটক বলতে যা বোঝায় সেটা এটা না। আসলে বাংলা সাহিত্যের, তিনি যেহেতু বিভিন্ন ইউরোপের সাহিত্যর সাথে অভ্যস্ত হয়ে গেছিলেন, ইউরোপের সাহিত্য তিনি দেখছিলেন, পড়ছিলেন, জানছিলেন, তো আসলে আমরা জানি যে নাটকের একেবারে প্রাচীনতম জায়গাটা কিন্তু ইউরোপ থেকে আসছে। গ্রিক সভ্যতার বিভিন্ন নাটক, এই যে ইলিয়েড এবং ওডেসি, বিখ্যাত কবি হোমারের বা গিলগেমেশের প্রাচীন সেই নাটকগুলো, আসলে আমাদের সাহিত্যের খুবই প্রাচীনতম একটা জায়গা হচ্ছে নাটক। তো তিনি দেখলেন যে নাটক বাংলাদেশে যা লেখা হচ্ছে, যা করা হচ্ছে, এইটা বস্তুতপক্ষে নাটক বলা যায় না। তখন তিনি বললেন যে আমি বাংলা সাহিত্যে নাটক লিখে দেখাবো। এই যে 10 বছর পরে অভিমান ভেঙে, তার লেখা কেউ পড়ছিল না, তাই অভিমান ভেঙে অবশেষে কিন্তু দেখো 1859 সালে তিনি বাংলা সাহিত্যে একটা নাটক লিখে ফেললেন, যে নাটকের নাম হচ্ছে শর্মিষ্ঠা। একটু আগে তোমাদের বলেছে এবং তোমরা সকলেই জানো, এটা হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। এই শর্মিষ্ঠা প্রথম সার্থক নাটক। এরপরে তোমাদের একটু আমি বলি, এই 49-এর পর 59-এ গিয়ে কিন্তু তিনি নাটকটি লিখলেন এবং সার্থক হয়ে উঠলো। এই 59 থেকে শুরু করে আসলে তিনি 1862-র ভিতরে তার জীবনের সমস্ত বিখ্যাত সাহিত্যগুলো লিখে ফেলছেন। একটু যদি মিলিয়ে দেখো যে তিনি কিন্তু ভারতেই ছিলেন, সাহিত্যকর্ম লিখেছিলেন, গ্রহণ করেননি, এরপরে অভিমান করেছিলেন 10 বছর। এরপরে যখন কামব্যাক করলেন, লিখে ফেললেন সার্থক নাটক। এরপর তিনি ক্রমান্বয়ে লিখেছেন কৃষ্ণকুমারী। এবং বলে রাখি যে বাংলা সাহিত্যের এই যে শ্রেষ্ঠ কীর্তি তার মেঘনাদবধ মহাকাব্য, এটিও কিন্তু তিনি লিখেছেন 1861 সালে। 1861 সালে। তাহলে তার জীবনের কৃষ্ণকুমারী, পদ্মাবতী, এই যে শর্মিষ্ঠা, মেঘনাদবধ মহাকাব্য, সবই কিন্তু তিনি 1862 সালের মধ্যে লিখে ফেলছেন। এরপরে তিনি ইংল্যান্ডে যান, ইংল্যান্ড থেকে ফ্রান্সে যান। হ্যাঁ, এটা সত্য, ফ্রান্সে গিয়ে সে আসলে একটু আসক্ত ছিল, তোমরা জানো। হ্যাঁ, ওই যে আসক্ত, লাল পানি যেটা বলে, সে আসক্ত ছিল। সেইখানে শেষ পর্যন্ত বাসা ভাড়া চুকাতে না পেরে তাকে কিন্তু থানা অব্দি যেতে হয়েছিল, পুলিশ অব্দি যেতে হয়েছিল। সে কিন্তু খুব এলিট জীবনযাপনের চেষ্টা করতো। তোমরা জানো তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসবাস করতো, যেখানে রাজারা বসবাস করে, সে ভার্সাই নগরীতে। সেই জায়গা থেকে সে কষ্ট পেয়ে 1865-র দিকে ফ্রান্সে বসে সে সনেট লিখেছিল 101টি। এবং সেই সনেটের মধ্যে কপোতাক্ষ নদ পড়েছো যে সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। আসলে এই কবিতা দেখে মিলানো হয়েছে যে কষ্ট পেয়ে মনে হয় এটা লিখেছেন, আসলে তা না। একটু বুঝো যে 49 সালে লিখে সমাদৃত হয়নি, 10 বছর অভিমানের পর 59 সাল থেকে 62 পর্যন্ত লিখেছে। তারপরে সে ফ্রান্সে গেছে, অর্থাৎ সে ফ্রান্সে যাওয়ার আগেই তার জীবনের সেরা সাহিত্যগুলো রচনা করে ফেলছে। আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি যে ফ্রান্সে যে লাত্তি ঝাঁটা খেয়ে ফেরত এসে তিনি সাহিত্য লিখছে, এমন কথাগুলো মুখরোচক। তাহলে চলো আমরা চলে যাই, আমরা জেনে গেছি। এরপরে দেখো একটা তথ্য দেওয়া আছে, মধুসূদন দত্তের ছদ্মনাম এ ন্যাটিভ এবং টিমোথি পেন পোয়েম, অর্থাৎ তিনি এ ন্যাটিভ এবং টিমোথি পেন পোয়েম এই দুটা ছদ্মনামে লিখতেন।
এই ছদ্মনাম নিয়ে একটু পরে আমরা আলোচনা রাখবো তোমাদের সাথে। এরপরে আমরা নিশ্চয়ই একটু আগে পড়ে ফেলেছি মধুসূদন দত্তের পবিত্রতা ছন্দের নাম কি? অমিত্রাক্ষর ছন্দ। বাংলা সনেটের প্রবর্তক মাইকেল পড়ে ফেলেছি, মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কীর্তি কি? মেঘনাদ বধ মহাকাব্য। আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি বিভীষণের প্রতি মেঘনাদ, এটি কিন্তু মেঘনাদ বধ মহাকাব্যেরই অংশ। হ্যাঁ, একটু পরে মেঘনাদ বধ মহাকাব্যের কয়টি স্বর্গ কোন অংশ থেকে নেওয়া হচ্ছে সেগুলো আমরা আলোচনায় রাখবো। এরপরে চতুর্দশপদী বা সনেটের রচিতা মাইকেল, আমরা একটু আগে জেনেছি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হচ্ছে 1873 সালে। তবে এটা সত্য, মাইকেল কিন্তু প্রথমে মাদ্রাজে থাকতে বিয়ে করেছিলেন, তারপরে ফরাসি রমণীকে বিয়ে করেন এটার পরে, এবং ফরাসি রমণী তাকে ভালোবাসতো। সে কলকাতায় ফেরত এসেছিল, ভারতবর্ষে ফেরত এসেছিল, এবং শেষ পর্যন্ত কিন্তু তার স্ত্রী এবং সে নিজেও চিকিৎসার অভাবে কিন্তু মারা যায়। অর্থাৎ অনেক কবির ক্ষেত্রে আসলে না, আমাদের অনেক কবির জীবনী পড়লে খুব খারাপ লাগে যে অনেক কবি আজকে এত মূল্যায়িত হয়, তাদের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের সমাজকে, বাংলা সাহিত্যকে এত বেশি মানে উচ্চ মঞ্চে নিয়ে গিয়েছে, অথচ সেই কবিরা কিন্তু তাদের জীবন দশায় মূল্যায়ন পাননি। অনেকেই কিন্তু অর্থ কষ্টে মারা গেছেন, অর্থের জন্য কষ্ট করেছেন। আমাদের এমন একজন কি? মাইকেল। তাহলে মাইকেলের মৃত্যুটা আমরা জানলাম 1873। তাহলে একটু যদি কানেক্ট করি, জন্মটা কত সাল ছিল? 1824 সাল, আর মৃত্যুটা হলো 1873 সাল। তিনি মোটামুটি বাংলা সাহিত্যে আসছেন 1859 সালে। 59 থেকে 73-এর মধ্যে যতটুকু সাহিত্য লিখেছেন তা বাংলা সাহিত্যকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। তো এই হলো কবি পরিচিতির অংশ। এরপরে চলো আমরা চলে যাচ্ছি তার সাহিত্যকর্ম। সাহিত্যকর্ম থেকেও তোমাদের জন্য ইম্পর্টেন্ট গীতিকাব্য বা কাব্য আমরা দেখার চেষ্টা করব। দেখো, তার একটা কাব্যের নাম হচ্ছে ব্রজঙ্গনা, একটা হলো বীরঙ্গনা, এটা পত্রকাব্য, এরপর চতুষ্পদী কবিতা বলি, এরপর তিলোত্তমা সম্ভব। তাহলে এই চারটা আসতে পারে। এখন তোমাকে মাল্টিপল চয়েসে দিতে পারে নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ নয়। তাহলে এটা মনে রাখার জন্য শিক্ষার্থীদের আমি একটু লিখে দিচ্ছি, দেখো সুন্দর করে, এটা হলো ব্রতী বীজ। তোমরা কাব্যগ্রন্থগুলো মনে রাখার জন্য যে কাজটি করবা, সংক্ষেপে মনে রাখবা ব্রতী বীজ। দেখো, বয়রাফলাতে হচ্ছে ব্রজঙ্গনা, তিতে হচ্ছে তিলোত্তমা সম্ভব, বিতে কি? বীরঙ্গনা, আর চতে কি? চতুর্দশপদী কবিতা বলি। তাহলে তার কাব্যগ্রন্থগুলি কি দিয়ে মনে রাখবো? ব্রতী বীজ, ব্রজঙ্গনা, তিলোত্তমা সম্ভব, বীরঙ্গনা এবং চতুর্দশপদী কবিতা বলি। তাহলে ব্রতী বীজ মনে রাখলে শিক্ষার্থীদের কি হয়ে যাবে? কাব্যগুলো মনে হয়ে যাবে। এরপরে মহাকাব্য, বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য তোমরা সবাই জানো, সেটা হচ্ছে মেঘনাদ বধ মহাকাব্য, 1861 সাল। সালটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপর ইংরেজি কাব্য, আমি তোমাদের একটু আগে বলেছি যে মাইকেলের যাত্রা শুরু হয়েছিল ইংরেজি কাব্যের মধ্যে দিয়ে, এবং সেটা যদিও গ্রহণযোগ্য হয়নি মানুষের কাছে। দ্য ক্যাপটিভ লেডি, এই যে দেখো 1849 সালে, আর ভিশন অফ দা পাস্ট। ওকে, এরপর চলে যায় নাটকে। তার নাটকগুলো তো অবশ্যই জানতে হবে, সবগুলোই বিখ্যাত। এই যে দেখো শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা কি বলতো? এখানে একটু ভুল হয়েছে, এটা 58 নয়, এটা 59 দিতে হবে। অনেক বইতে অবশ্য 58 পাওয়া যায়। শর্মিষ্ঠা এটি 1859 সালে, এটি প্রথম সার্থক নাটক। এরপরে পদ্মাবতী, এরপরে কৃষ্ণকুমারী, এরপর রিজিয়াটা অসমাপ্ত, একটু আমরা জানবো মায়া কাননটাও অসমাপ্ত। মোটামুটি শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, এইটা খুবই 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 ইম্পর্টেন্ট নাটক। ওকে, প্রহসন, নাটকের কয়েকটি ধরনের মধ্যে একটি হলো প্রহসন। আমি আবারও বলছি, প্রহসন হচ্ছে একটু হাস্যরসাত্মক হলেও সমাজের গুরু বাস্তবতা কিন্তু এর ভিতরে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রহসন দুটি বিখ্যাত, একে কি বলে? সভ্যতা, আর বুড়ো শালিকের কি? ঘাড়েরও। হ্যাঁ, এরপরে গদ্য কাব্য, এটাও একটা কাব্য, তবে গদ্যের মতো, হেক্টর বধ। আসলে হেক্টর বধ আসলে একটু বিদেশি সাহিত্য থেকে অনুবাদ করা অনেকটা। হেক্টর বধ যদি বলি, তোমরা অনেকে হয়তো একটু আগে বলেছি ইলিয়াড এবং ওডিসির নাম শুনেছ হোমারের, সেখান থেকে একটা হলিউডে মুভি করা হয়েছিল, যে মুভিটার নাম হচ্ছে ট্রয়। এই যে ট্রয় মুভিতে একজন বিখ্যাত সেনাপতি ছিল হচ্ছে হেক্টর, এবং অপোজিট পক্ষের কি? একেলিক্স। এই একেলিক্স হেক্টরকে যখন বধ করে, তখন হেক্টরের স্ত্রী সন্তান ওপর থেকে সেই হত্যাটা দেখেছিল। সেই করুণ অংশটুকু নিয়েই মূলত তিনি লিখেছেন হেক্টর বধ। ওকে, এরপরে যদি অনুবাদ নাটকে আমরা চলে যাই, রত্নাবলী একটু দেখবা, এগুলোকে অনুবাদ করা হয়েছে, অর্থাৎ তিনি পরবর্তীতে কি করেছেন? অনুবাদ করেছেন। এরপরে তোমাদের জন্য একটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা তথ্য দিব, খুব মনোযোগ দিয়ে দেখো। তোমরা জানো আমাদের বাংলা সাহিত্যের ঢাকা থেকে প্রকাশিত প্রথম যে নাটক, তার নাম হচ্ছে নীল দর্পণ। তোমরা জানো এটা দীনবন্ধু মিত্রের লেখা। দীনবন্ধু মোটামুটি উনি 1828 সালের দিকে জন্ম নিয়েছিলেন, অর্থাৎ মাইকেলের বেশ সমসাময়িক।
তো নীল দর্পণ তোমরা নিশ্চয়ই জানো, নীলকরদের যে অত্যাচারটি ছিল সেটির উপরে লেখা। তোমরা জানো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অর্থাৎ যশোর বা মেহেরপুর এই অঞ্চলে কৃষকদেরকে অত্যাচার করা হতো তাদের কৃষি জমিতে নীল চাষের জন্য, এবং রাজি না হলে তাদেরকে প্রচুর অত্যাচার করা হতো। এই অত্যাচারের কাহিনী নিয়ে বর্ণিত হলো নাটক নীলদর্পণ। মনে রেখো, এই নীলদর্পণ নাটকটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম কোন সাহিত্য। ঢাকা থেকে প্রকাশিত প্রথম কোন সাহিত্যের নাম হচ্ছে নীলদর্পণ। এই নীলদর্পণ নাটকটি আসলে ভারত জুড়ে সমাদৃত হয়েছিল, কিন্তু এই নীলকর ইংরেজরা যে অত্যাচার করেছে এটা তো ইউরোপেও জানতে হবে, তাই এইটাকে কি ইংরেজি অনুবাদের জন্য রিকোয়েস্ট করা হয়, এবং আমাদের মাইকেল এটি অনুবাদ করেছিল কি নামে, সেটা হচ্ছে একটু দেখো, দা ইন্ডিকো ইন্ডিকো অফ প্লান্টিং প্লান্টিং মিরর। মিরর মিরর মানে আয়না, তোমরা জানো। তাহলে নীলদর্পণ নাটকটি কার? দীনবন্ধু মিত্রের, কিন্তু এটা ইংরেজি অনুবাদ করেছে কি? আমাদের মাইকেল। নাম ছিল দা ইন্ডিকো অফ প্ল্যান্টিং মিরর। এই নামে যখন অনুবাদ করে, মজার ব্যাপার হলো আমাদের মাইকেল এখানে যে কাজটি করেছিল সেটি হচ্ছে তার ছদ্মনামটি ব্যবহার করেছিল নেটিভ। ফলে যে প্রকাশক এটি ছাপিয়েছিল, এইটা নীলকররা যখন পায় তখন কিন্তু এটার বিরুদ্ধে মামলা করে এবং প্রকাশকের কিন্তু জরিমানা এবং জেল হয়। কিন্তু ছদ্মনামে লেখার জন্য আমাদের মাইকেলের কি হয়, এই মাইকেল কিন্তু তখন ওই মামলা থেকে বেঁচে যায়, কারণ ওই নামে তো আসলে নেটিভ নামে কোনো কপি নেই। আসলে লেখকরা ছদ্মনাম ব্যবহার করতেন হয়তোবা একটু নিজেকে আড়াল করার জন্য, কারণ ওনাদের সমাজ অনেক বাস্তবতা নিয়ে লিখতে হতো। আমার কাছে তো মনে হয় এই ছদ্মনামগুলো দ্বারা উদ্বুদ্ধ হয়ে তোমরা ফেক আইডি বানাও, ফেক আইডি বানায়, হ্যাঁ ফেক আইডি বানায় তোমরা কি ওই আড়ালে থাকো অন্য মানুষ। তাহলে এই ছদ্মনাম আর ফেক আইডি অনেকটা আমার কাছে একই মনে হয়। হ্যাঁ, দেখবা যে অনেক আইডির নাম হচ্ছে অবুঝ বালক, আইডির নাম দিছে অবুঝ বালক, কিন্তু 6-7টা প্রেম করে, তার মানে সে অবুঝ। বোঝা গেছে ব্যাপারটা? তো আসো আমরা চলে যাই, এই নেটিভ ছদ্মনামে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ অনুবাদ করেছিলেন। এরপরে আমরা যদি বলি তার শ্রেষ্ঠ দান কি কি ছিল, একেবারে স্পেসিফিক শ্রেষ্ঠ যদি বলি, অমিত্র অক্ষর বাংলা সাহিত্যে তিনি প্রথম দেন। তার শ্রেষ্ঠ কৃতি মেঘনাদ বধ কাব্য, একমাত্র এবং শ্রেষ্ঠ মহাকাব্য, আর প্রথম কাব্য দা ক্যাপটিভ লেডি। এই তো আমরা জেনে গেছি। এই হচ্ছে মোটামুটি সাহিত্যকর্ম। আমি মোটামুটি সাহিত্যকর্ম নিয়ে যে আলোচনা রেখেছি তোমরা নিশ্চয়ই এটা বুঝবা। এবার আসো আমি একটু তোমাদেরকে এই যে এই বিষয়টা বোঝাবো, এটা বোঝানোর আগে আমি একটু কবিতায় যেতে চাই। কেন? কারণ কবিতার এই জায়গাটা বুঝলেই ওই প্রেক্ষাপটটা তোমার জন্য সহজ। তার আগে কিছু তথ্য নাও। তথ্যটা হচ্ছে এই যে মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ, এই মেঘনাদ বধ মহাকাব্যটির কিন্তু মোট 9টি স্বর্গ। কয়টি স্বর্গ? 9টি স্বর্গ। আমরা যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা আজকে পড়তে যাচ্ছি, এই কবিতা এই মহাকাব্যের 9টি স্বর্গের মধ্যে ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া। ষষ্ঠ স্বর্গ, তার মানে বুঝতে পারতেছ যে মেঘনাদ বধ একটা মহাকাব্য যার 9টি স্বর্গ বা অধ্যায় রয়েছে, ষষ্ঠ স্বর্গ থেকে এই অংশটুকু নেওয়া, অর্থাৎ 2 রাত 1 দিন অংশটুকু এখান থেকে নেওয়া। তো স্বাভাবিকভাবে একটা মাঝখান থেকে অংশ নেওয়া হয়েছে এমনটা তোমাদের কি হবে? মনে হবে। এই জন্য হঠাৎ করে শুরু হয়েছে মনে হতে পারে। এই যে মেঘনাদ বধ মহাকাব্যটি বলি, এটা তো একটা যুদ্ধের পার্সপেক্টিভ, একটা প্রেক্ষাপট। এই যুদ্ধ বীর রস দিয়ে শুরু হলেও শেষে মেঘনাথের বধের মধ্যে দিয়ে আসলে করুণ রসেরই জন্ম হয়। এই জন্য বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটার আসলে মূল জায়গাটা কিন্তু করুণ রসই। তাহলে আমরা জেনে গেলাম মেঘনাদ বধ এটা মহাকাব্য যার 9টি স্বর্গ। ষষ্ঠ স্বর্গ থেকে আমরা কি করেছি? ষষ্ঠ স্বর্গ থেকে আমরা এটা নিয়েছি আর কি। তাহলে আমরা এবার কবিতায় একটু যাব, এবং কবিতার পরে শিক্ষার্থীদের আমি একটু আলোচনা করব যদি কবিতাটা ধরতে সুবিধা হয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, কবিতা নিশ্চয়ই অনেকে অলরেডি দেখেছো এর আগে কতটা কঠিন। এখানে বলছে, দেখো ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। ইনভার্টেড কমা, তার মানে এটা একটা কথোপকথন, বুঝতে পারছো? এটা মূলত দুইজন, অর্থাৎ এই মেঘনাদের সাথে বিভীষণের কি কথোপকথন। কিন্তু তোমার কাছে কবিতাটা হঠাৎ আগমন মনে হতে পারে। কেন? এখানে বলছে এতক্ষণে অরিন্দম, অরিন্দম আসলে এখানে মেঘনাদ, আমি একটু পরে ব্যাখ্যা করব। মেঘনাদ কহিলা বিষাদে মানে বিষাদ ভাবে বলছে, জানিনো মানে বুঝতে পারলাম, কেমনে আসে লক্ষণ পশিল রক্ষপুরে, আমি এতক্ষণ পর বুঝতে পারলাম লক্ষণ কিভাবে আমাদের রাক্ষসপুরীতে প্রবেশ করলো। হুট করে এই কথাটা কেন বললো, এটা জানতে গেলে আমরা একটু ফিরে যেতে হবে পেছনে। চলো, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা জানো একটি যুদ্ধের প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটটা আমি বোঝানোর চেষ্টা করব। এই যে দেখো আমি যে তথ্যটি দিয়েছি, পরিবার, এই যুদ্ধে মূলত আছে 2টা পরিবার, একটা হলো মানুষ পরিবার আর একটা হলো আমাদের রাক্ষস পরিবার।
রাক্ষস পরিবার কাদেরকে বলে? যাদের রাগ বেশি তাদেরকে রাক্ষস বলা হয়। তাহলে যারা যারা বাবা মার সাথে বেশি রাগ দেখাও, তাহলে যারা বেশি রাগ দেখাবে তারা কি হয়ে যাবে? রাক্ষস হয়ে যাবে। হ্যাঁ, সাবধান। এইবার আসো, মানুষ পরিবার বলতে তোমরা জানো আমাদের যে ভারতবর্ষটি রয়েছে, আমরা যদি ভারতবর্ষকে একটু দেখি, এই জায়গায় এই যে পেটের ভিতরে এখানে বাংলাদেশ, আর ভারতের নিচে এখানে ছোট্ট করে কি শ্রীলঙ্কা। ভারতের পেটে এই জায়গায় বাংলাদেশ, এটা ভারতের সেভেন সিস্টার্স, এটা ভারত, এখানে হচ্ছে শ্রীলঙ্কা। তো তোমরা জানো ভারতের একটা রাজ্য আছে যেটার নাম হলো অযোধ্যা, সবচেয়ে বড় রাজ্য অযোধ্যা। সেই অযোধ্যার একজন রাজা যার নাম হলো দশরথ, অর্থাৎ মানুষ পরিবারের যার প্রধান তার নাম হলো দশরথ। তো মানুষ পরিবারের যে দশরথ, এই যে দশরথের প্রথম স্ত্রীটা দেখো, তার নাম হচ্ছে কৌশল্যা। দশরথের মোট 3টা স্ত্রী, অর্থাৎ ভারতের অযোধ্যার রাজা হলো দশরথ, যার 3জন স্ত্রী। আগের রাজাদের না অনেক বেশি স্ত্রী ছিল, হ্যাঁ কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন বেশি স্ত্রী করতে গেলে কিন্তু সমস্যা। হ্যাঁ, তো দশরথের ছিল হচ্ছে, এরা মানুষ পরিবার, দেবতা পরিবার, তার মোট 3টা স্ত্রী। একটা হলো কৌশল্যা, এখানে আরেকটা লিখিনি, আরেকটা লিখে দিই, কৈকেয়ী। দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কৈকেয়ী, আর তৃতীয় স্ত্রীর নাম হচ্ছে কি? সুমিত্রা। তাহলে এই যে এই পার্সপেক্টিভ তোমার লাগবে, কবিতার জন্য লাগবে, এইটাই কি তোমার কবিতাকে কানেক্ট করবে, সুতরাং মনোযোগ দিয়ে। তাহলে দশরথ রাজার 3টি স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা, এবং এইদের 3জনেরই বাচ্চা হয় না। অবশেষে অগ্নি দেবতার আয়োজন, পূজার আয়োজন করা হয়, সেখানে পায়েস দেওয়া হয়। পায়েস খেয়ে আমাদের এই যে কৌশল্যার পুত্র হয় রাম। ওকে, অর্থাৎ রঘুবংশের বড় সন্তান, এই রঘুবংশে জন্ম নেয় হচ্ছে রাম, এবং এই জন্য রামকে কিন্তু বলা হয় হচ্ছে রাঘব। কি বলা হয়? রাঘব। তোমরা যদি কবিতার ভিতর রাঘব পাও তাহলে বুঝে নিবা সেটা না। রামের বোন শান্তা। এরপরে কৈকেয়ীর পুত্রের নাম হচ্ছে ভরত, অর্থাৎ মেজ বউয়ের পুত্রের নাম হলো কি? ভরত। ভরত থেকেই কিন্তু ভারতের নামকরণ হয়েছে। হ্যাঁ, আর এই যে দেখো সুমিত্রা, এই পুত্রের নাম হচ্ছে আমাদের কি? লক্ষণ এবং শত্রুঘ্ন, মানে তার 2টা পুত্র, মানে পায়েসের 2 ভাগ খেয়েছিল, বুঝছো? এই জন্য 2টা পুত্র হয়েছে। তাহলে বুঝতে পারছো এই লক্ষণ এবং এই রাম 2জন কিন্তু আপন ভাই না, বৈমাত্রেয় ভাই। এখন এই যে বৈমাত্রেয় ভাইয়ের যে ঘটনাটি ঘটে, সেটি হলো এই কৈকেয়ীর মধ্যে একটা হঠাৎ করে ঈর্ষা ভাব জন্মে ওঠে, এবং সে চায় বড় সন্তান রাম নয়, ভরত রাজা হোক। কারণ ভরত রাজা হলে সে হবে রাজমাতা, এবং রাজমাতার কি যে প্রায়োরিটি, নিশ্চয়ই বাহুবলী সিনেমা তোমরা দেখেছো। কিন্তু সমস্যা হলো রাম তো শ্রেষ্ঠ, তাকে রাজা করা হবে, কিন্তু কৈকেয়ী কোনো এককালে দশরথের সেবা করেছিল, এই জন্য তাকে তার কাছে সে প্রার্থনা করে বসে যে ভরতকে রাজা করা হোক। কিন্তু দশরথ তো তার শ্রেষ্ঠ সন্তান রামকে রেখে করবে না, রাজ্যে এই নিয়ম নেই। তখন শেষ পর্যন্ত কৈকেয়ী এই ঈর্ষান্বিত হয়ে একটু কূটবুদ্ধি খাটিয়ে বলল যে ঠিক আছে, রামকে তাহলে বনবাসে পাঠানো হোক, এইটা করা হোক। রাম যখন শুনলো তার মা কৈকেয়ী তাকে বনবাসে পাঠাতে চায়, মায়ের আদেশ শিরোধার্য হোক, সে সৎমা। এরপরে রাম গেল বনবাসে, এই যে সেই অযোধ্যা থেকে চলে আসলো এইখানে, এই যে দেখো এই জায়গায় বনবাসে চলে আসছে। রামের সাথে কি গেল? তার স্ত্রী সীতা সাথে গেল। কিন্তু লক্ষণ যে ভাইটি তার ছিল, সে রামকে প্রাণাধিক ভালোবাসতো, সে বললো আমার ভাইকে আমি একা যেতে দিব না। এই লক্ষণও কিন্তু তার সাথে বনবাসে গেল। তাহলে সীতা, রাম এবং লক্ষণ এই বনবাসে যায়। এইটুকু পর্যন্ত জানো। এইবার আসো, যুদ্ধরত এই পরিবারের সাথে এই রাক্ষস পরিবারের মা হলো নিকোষা। নিকোষা একজন অত্যন্ত সতী নারী, এবং তার হাজবেন্ড হচ্ছে ঋষি বিশ্রবা। এই নিকোষার সন্তান হলো কি? একজন রাবণ, একজন কুম্ভকর্ণ, একজন বিভীষণ, এবং তাদের একটি বোন ছিল যার নাম ছিল শূর্পণখা। তার মানে বুঝতে পারছো, এই যে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, এরা 3জন ভাই। বড় এবং শ্রেষ্ঠ হচ্ছে রাবণ, এবং রাবণের বড় পুত্রের নাম হচ্ছে বীরবাহু। বড় পুত্রের নাম কি? বীরবাহু। এবং রাবণের সবচেয়ে ছোট পুত্রের নাম হচ্ছে মেঘনাদ। এখন সমস্যাটা কি ঘটলো? আসলে ওই যে কবিতা এতক্ষণে অরিন্দম কোত্থেকে আসলো, ব্যাপারটা বুঝো। আসল ঘটনাটা হলো, যখন রাম, লক্ষণ এবং সীতা বনবাসে, তখন এই যে রাবণের বোন শূর্পণখা, একটু দুষ্টু আর কি, ওর নাম শূর্পণখা, কারণ ওর নখগুলো বড় বড়, ওর নখগুলো বড় বড় কুলার মতো। শূর্প মানে কুলা, আর নখা মানে নখ, কুলার মতো নখ ওর। তার মানে যারা কুলার মতো বড় বড় নখ রাখো তারা শূর্পণখা। ঠিক আছে? তো শূর্পণখা কি করে, এই যে এই রাবণ বা এই রাক্ষস পরিবার কোথাকার? এই লঙ্কাপুরী, শ্রীলঙ্কার। সেই শূর্পণখা কি করলো, এই যে বনবাসী যে রাম, লক্ষণ এবং সীতা, সেখানে ঘুরতে গেছে। ঘুরতে গিয়ে রামকে দেখে তার পছন্দ হয়ে গেছে, রামকে সে ভালোবাসার নিবেদন করে ফেলেছে। কিন্তু রাম তো তোমাদের মতো নয়, রামের তো আছে কে? সীতা।
সে রাজি হয় না। এরপরে সে যায় লক্ষণের কাছে। লক্ষণও তো আরো বডি বিল্ডার। লক্ষণকেও সে কি করে, এই প্রপোজ করে বসে। কিন্তু লক্ষণ ছিল একটু ঘাটতেরা। একটা সময় দুই ভাইয়ের কেউ রাজি না হয়, শূর্পণখার ভীষণ রাগ হয়। একসময় তর্কে জড়িয়ে পড়ে সীতার সাথে। শেষ পর্যন্ত লক্ষণ কি করে, তর্কের এক পর্যায়ে শূর্পণখার নাক কেটে নেয়। যে এই শূর্পণখার নাক কেটে নেয়, তখন সে কাঁদতে কাঁদতে গিয়ে তার ভাই রাবণকে কি করে, অভিযোগ করে। রাবণ তো ক্ষেপে যায়, আমি রাক্ষসপুরীর শ্রেষ্ঠ, আমার বোনের নাক কেটে নেয়, এটা কার এত স্পর্ধা। তখন সে জানতে পেরে আসলে এইখান থেকে সে প্রতিশোধ হিসাবে সীতাকে অপহরণ করে লঙ্কাপুরীতে নিয়ে চলে আসে। যখন লঙ্কাপুরীতে সীতাকে নিয়ে আসে, এর বিরোধিতা করেছিল এই যে দেখো বিভীষণ। বিভীষণ নিজ ভাইয়ের পক্ষ ত্যাগ করে সে রাম লক্ষণের সাথে যোগ দেয়। শুরু হয় মহাযুদ্ধ। আমাদের এই যে রাম কি করে, তার প্রধান সেনাপতি হনুমানকে পাঠিয়ে সীতাকে রক্ষার জন্য পাঠায়। যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে রাবণের বড় পুত্র বীরবাহু হত্যার মধ্যে দিয়ে এটি শুরু হয়। শেষ পর্যন্ত এই যে মেঘনাদ যখন দায়িত্বপ্রাপ্ত হয় প্রধান সেনাপতির, ও তখন যুদ্ধে যাওয়ার আগে, সে খুবই বীর যোদ্ধা। যুদ্ধে যাওয়ার আগে ওদের একটা নিকুম্ভিলা যজ্ঞাগার আছে, যে যজ্ঞাগারে যজ্ঞ করতে চায় অস্ত্রহীন ভাবে। যজ্ঞ করছে, হঠাৎ করে সে দেখে তার পেছনে অস্ত্র নিয়ে তাকে বধ করার জন্য লক্ষণ দাঁড়িয়ে আছে, তাকে হত্যা করার জন্য। সে অবাক হয়ে যায়, নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণ কিভাবে প্রবেশ করলো। তখন সে দরজার দিকে তাকিয়ে দেখে যজ্ঞাগারে যে তার আপন চাচা বিভীষণ দাঁড়িয়ে আছে। তখন তার আর বুঝতে বাকি থাকে না, এই আপন চাচা বিভীষণই আসলে ঘরের শত্রু হয়ে, বিভীষণ হয়ে এই শত্রুকে তার ঘরে প্রবেশ করেছে তাকে হত্যার জন্য। অর্থাৎ লক্ষ্য করো, বিভীষণ শুধু পক্ষ ত্যাগই করেনি, বরঞ্চ তার আপন ভাতিজা মেঘনাদকে হত্যার জন্য সমস্ত কৌশল খাটিয়ে লক্ষণকে প্রবেশ করেছে নিকুম্ভিলা যজ্ঞাগারে। ঠিক ওই মুহূর্তটাই মেঘনাদ বলতেছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানেনি কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। অর্থাৎ এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে এই লক্ষণ এই নিকুম্ভিলা যজ্ঞাগারে কিভাবে এই রক্ষসপুরীতে প্রবেশ করলো। কি করে জানতে পারলো? ওই তার চাচাকে দেখে, যে তার চাচাই এই কাজটা ঘটাইছে। ঠিক ওইখান থেকে মেঘনাদ এবং বিভীষণের মধ্যে যে কথোপকথনটা হয়, এই কথোপকথন অংশটুকুই মূলত তোমাদের এই কবিতা। তো চলো, আশা করি আমি কানেক্ট করতে পেরেছি তোমাদের এই বিষয়টা। তো চলো, কবিতায় আমরা যে চেষ্টাটি করব, এই কবিতার প্রত্যেকটা লাইন ধরে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, এবং আশা করি পুরো ব্যাপারটা তোমার কাছে অনেক বেশি সহজ হয়ে উঠবে। তো শুরুতেই দেখো বলছে, এতক্ষণে অরিন্দম। এই অরিন্দম, খেয়াল করো, অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু। অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু। তাহলে অরিন্দম মানে হলো শত্রুকে দমন করেছে যে। আসলে মেঘনাদকে বলা হয় অরিন্দম, কেননা মেঘনাদ তার রাজ্যে সমস্ত শত্রুকে দমন করতে সক্ষম হয়েছিল। তাহলে এখানে অরিন্দম বলতে আমরা বুঝবো কি, মেঘনাদকে। তাহলে লক্ষ্য করো, মেঘনাদ বলছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অর্থাৎ অরিন্দম বিষাদ কণ্ঠে বলছে, জানিনু মানে জানতে পারলাম, কেমনে আসি লক্ষণ পশিল। কেমনে লক্ষণ পশিল, পশিল মানে প্রবেশ করলো, পশিল মানে কি, প্রবেশ করলো বা পৌঁছালো, প্রবেশ করলো বা পৌঁছালো। সে বলছে এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে লক্ষণ কি করে এখানে প্রবেশ করলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে মেঘনাদ বুঝতে পেরেছিল যে লক্ষণ প্রবেশ করেছে। ওই যে চাচাকে দেখে, চাচাই করিয়েছে। এরপরে বলছে পশিল রক্ষপুরে, মানে আমাদের রাক্ষসপুরীতে, রাক্ষস নগরীতে লক্ষণ কিভাবে প্রবেশ করলো বা পৌঁছালো তা আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম। এরপরে বলছে হাই তাত। তাত মানে হলো পিতা, তাত মানে হলো পিতা, কিন্তু এখানে পিতা সম চাচাকে কিন্তু উল্লেখ করা হয়েছে। সে বলছে তাহলে এইখানে তাত শব্দের অর্থ হবে চাচা। সে বলছে হাই তাত, উচিত কি তব এ কাজ। চাচা, তুমি যে কাজটা করেছো, লক্ষণকে এইভাবে আমাকে বধ করার জন্য লক্ষণকে প্রবেশ করিয়েছো, এই কাজটা কি তুমি উচিত করেছো? নিকুষা সতী তোমার জননী, তোমার মা নিকুষা একজন সতী নারী। এই সতী নারীর সন্তান হয়ে তুমি যে কাজটা করেছো, এটা কি ঠিক করেছো? এরপরে বলছে দেখো সহোদর, তার মানে বুঝতে পারছো এই কথাগুলো বলছে কে, লক্ষণ। অর্থাৎ লক্ষণ বিষাদ কণ্ঠে এতক্ষণ পরে বলল, আমি বুঝতে পারলাম লক্ষণ কিভাবে প্রবেশ করলো আমাদের রাক্ষসপুরীতে, চাচার কারণে। এরপরে চাচাকে বলছে, চাচা এই কাজটি করা কি তোমার উচিত হয়েছে? নিকুষা সতী না তোমার জননী, একজন সতী নারীর তুমি না সন্তান? এরপরে বলছে দেখো সহোদর রক্ষশ্রেষ্ঠ, তোমরা সহোদরদের ভিতরে একজন আছে রক্ষশ্রেষ্ঠ। রক্ষশ্রেষ্ঠকে রাবণ। বলছে তোমাদের ভাইদের মধ্যে একজন রাক্ষসপুরীর শ্রেষ্ঠ, বলছে শুলি শম্ভনিব কুম্ভকর্ণ, আর একজন আছে শুল পানি যুক্ত মহাদেবের মতো। এখানে শুলি সিম্ব নাবে হচ্ছে মহাদেব। বলছে তোমার এক ভাই রাক্ষসপুরীর শ্রেষ্ঠ, আর একটা শুলি শম্ভনিব কুম্ভকর্ণ, তোমার এক ভাই মেজ ভাই হচ্ছে কুম্ভকর্ণ, যে কিনা মহাদেবের মতো শুল পানি যুক্ত।
এরপরে বলছে ভাতৃপুত্র বাসবে বিজয়, আর আমি তোমার ভাইয়ের ছেলে বাসবে বিজয়, মানে বাসব দেবতাকেও বিজয় করেছিলাম। বাসবকে দেবতাদের দেবতা ইন্দ্র, দেবতাদের দেবতা ইন্দ্রকেও আমি পরাজিত করেছি, আমি সেই বাসব বিজয়। এই কথার মানে হলো একজন সতী নারীর সন্তান, রাক্ষসপুরীর শ্রেষ্ঠ সন্তান আমার বাবা রাবণ, তোমার এক ভাই হচ্ছে মহাদেবের মতো শ্রেষ্ঠ, আর আমি দেবতাদের দেবতাকেও পরাজিত করেছি, বাসব দেবতাকে। এটা হলো আমাদের পরিচয়, অথচ তুমি কি কাজটা করলা। এরপরে বলছে দেখো, নিজ গৃহপথ তা দেখাও তস্করে, চাচা তুমি চোরকে তোমার ঘরের পথ দেখালা, এই তস্করটাকে, এই তস্করটা হচ্ছে আমাদের কি লক্ষণ। বলছে লক্ষণ মানে চোরকে তুমি নিজের ঘরের পথ দেখালা, চন্ডালে বসাওয়ানি রাজার আলোয়, একজন চন্ডাল চামারকে তুমি আমাদের রাজার আসনে বসাই দিলা। এরপরে বলছে কিন্তু নাহি গঞ্জিত মা গুরুজন তুমি পিতৃতুল্য, দেখো কি বিনয়। সে বলছে কিন্তু নাহি গঞ্জিত মা, তোমাকে গঞ্জনা দিব না, তিরস্কার করব না, কেননা তুমি আমার পিতার মতো। ছাড়োদার যাব অস্ত্রাগারে, তুমি শুধু এই দরজাটা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব। পাঠাইবো রামানুজ, রামানুজ মানে রামের অনুজ, মানে লক্ষণকে বোঝাচ্ছে, রামের ছোট ভাই। বলছে পাঠাইবো রামানুজ সমন ভবনে, তুমি শুধু দরজাটা খুলে দাও, আমাকে অস্ত্র আনতে দাও। পাঠাইবো রামানুজ সমন ভবনে, সমন ভবন মানে হচ্ছে জমালয়, জমালয়ে পাঠিয়ে দিব। তুমি আমাকে অস্ত্র আনতে দাও, আমি ওকে সমন ভবনে জমালয়ে পাঠিয়ে দিব। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবে আহবে, অর্থাৎ তুমি যে লঙ্কাতে কলঙ্কটি অধ্যায়টি ঘটিয়েছ তা ভঞ্জিবে আহবে, যুদ্ধে আমি তা কি করব, একদম ভেঙে চুরে শেষ করে দিব, অর্থাৎ ভঞ্জিবে আহবে, সেই কলঙ্কটাকে আমি মুছে দিব যুদ্ধের মধ্য দিয়ে। আশা করি বুঝতে পেরেছ। এই কথাটুকু পুরোপুরিকার এটা মেঘনাথের, মেঘনাথ এই বিষয়গুলো বলল। এরপরে চলো কি ঘটে। সে বলছে উত্তরিলা বিভীষণ, এবার উত্তর করছে কে, বিভীষণ, এবার কথা বলছে কে, বিভীষণ, এতক্ষণ বলেছে কে, মেঘনাথ। উত্তরিলা বিভীষণ, বৃথায় সাধনাধিমান, বৃথায় সাধনাধিমান রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধ। সে বলছে উত্তরিলে বিভীষণ, বিভীষণ বলছে বৃথায় সাধনা ধীমান, ধীমান মানে ধীর বুদ্ধি সম্পন্ন, মানে এটা মেঘনাথকে বোঝাইছে। বলছে মেঘনাথ, ধীর বুদ্ধি সম্পন্ন মেঘনাথ, তুমি যে অস্ত্র আনতে যেতে চাচ্ছ, এই সাধনা তোমার বৃথা। কেননা রাঘব দাস আমি, আমি না রাঘবের দাস, কি প্রকারে তার বিপক্ষে কাজ করিব, আমি তার ছোট ভাইকে মারার জন্য তোমাকে অস্ত্র আনতে দিতে যাব, এই বিপক্ষে তার কাজ করতে পারবো না, রক্ষিতে অনুরোধ, তোমার এই অনুরোধ আমি রক্ষা করতে পারছি না। হ্যাঁ, তোমাকে অস্ত্র আনতে দিতে যাই, আর তুমি এসে দুইজনকে সিস্টেম দাও, অত বোকা আমরা না। সে বলছে, এরপরে যখন বলল যে না, ধীর বুদ্ধি সম্পন্ন তুমি শুনে রাখো, আমি রাঘবের দাস, আমি তা তোমার অনুরোধকে রক্ষা করতে পারবো না। এরপরে উত্তরিলা কাতরে রাবণী, লক্ষ্য করো, এবার কাতর ভাবে রাবণী উত্তর করছে। রাবণী মানে কি, রাবণের ছোট পুত্র, তাহলে রাবণী বলতে এখানে আমরা মেঘনাথকে বুঝবো। তাহলে রাবণী বলতে কাকে বুঝবো, মেঘনাথকে বুঝবো। এবার উত্তরিলা কাতরে রাবণী, এবার কাতর কণ্ঠে রাবণী বলছে, হে পিতৃব্য তবে বাক্যে ইচ্ছে মরিবারে, হে পিতা সমচাচা তব বাক্যে ইচ্ছে মরিবারে, রাঘবের দাস তুমি, কেমন এ মুখে আনিলে এ কথা, তাত কহতা দাসেরে। সে বলছে তুমি যে রামের দাস, এ কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে, তুমি এই কথা কিভাবে মুখে আনলা, তাত কহতা দাসেরে, আমি তোমার দাস, আমি তোমার গোলাম, এই দাসকে তুমি বলো। দেখো এখানে মেঘনাথ নিজেকে দাস বলেছে। অনেক সময় বিনয়ের জন্য আমরা নিম্ন শব্দ ব্যবহার করে থাকি, তাই না? যেমন বলি যে এই অধমকে একটু দেখবেন, আসলে এতটা বিনয়, আমি নিজেকে অধম বলছি, আমি আসলে অধম না। মেঘনাথ এখানে বলছে তুমি রাঘবের দাস, তুমি রামের দাস, এই কথা তুমি মুখে আনলা কি করে, এ কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে। এরপরে বলছে, এই যে পরের অংশটুকু দেখো, পরের অংশটুকু শুধু জ্ঞান আর জ্ঞান, মনোযোগ দিয়ে দেখবা, দারুণ জ্ঞান আছে এখানে। এরপরে বলছে স্থাপিলা বিধিরে বিধু স্থানর লড়াচে, পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলই, হে রক্ষরথী ভুলিলে কেমনে, কে তুমি জনম তব কোন মহাকুলে। জানি কিছু বোঝো না, আসো দেখো। এখানে বলছে স্থাপিলা মানে স্থাপন করা হয়েছে, বিধুরে, বিধুরে মানে বিধু মানে চাঁদ, চাঁদ, বিধু, সোম, শশাঙ্ক, হিমাঙ্ক, অনেক নাম আছে। তো বিধু মানে চাঁদ, তো বলছে স্থাপিলা মানে স্থাপন করা হয়েছে, বিধুরে মানে চাঁদকে, বিধি মানে কি সৃষ্টিকর্তা, স্থানু মানে কি নিশ্চল বা আকাশের ললাটে কপালে, যা পড়ি কি ভূতলে শশীযান গড়াগড়ি ধুলোই, অর্থাৎ দারুণ একটা কথা বলছে যে বিধাতা চাঁদকে আকাশের কপালে স্থাপন করেছে, অর্থাৎ চাঁদের স্থানটা আকাশের কোথায়, কপালে, সৃষ্টিকর্তা সেটাই করেছেন।
পরি কি ভূতলে শশী, শশী মানে কি চাঁদ, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলোয়, সেই চাঁদ কি উপর থেকে এসে ধুলোতে গড়াগড়ি খাবে? তাহলে সৃষ্টিকর্তা চাঁদকে আকাশে স্থাপন করে উচ্চ জায়গায়, এটা ধুলোতে এসে গড়াগড়ি খাবে না। হে রক্ষরথী, হে রক্ষাকর্তা, ভুলিলে কেমনে, কে তুমি, জনম তব কোন মহাকুলে। এই কথার দ্বারা বলা হচ্ছে চাঁদকে সৃষ্টিকর্তা যেমন আকাশের কপালে স্থাপন করেছে, চাঁদ যেমন ধুলো এসে গড়াগড়ি খেতে পারে না, তেমনি তোমার জন্ম তো এক মহাকুলে, তুমিও কারো পায়ের কাছে গড়াগড়ি খেতে পারো না, তুমি দাস হতে পারো না, তুমি গোলাম হতে পারো না। কি অসাধারণ! চাঁদকে দিয়ে তার বংশ পরিচয়কে একটু স্মরণ করে দেওয়ার চেষ্টা করলো। আসলেই তো তারা রাক্ষস পরীর কে শ্রেষ্ঠ ছিল। এরপরে বলছে দেখো, কে বা সে অধম রাম, কে বা সে অধম রাম, তুমি যে রামের গোলাম বলছো সে অধম রামটা আবার কে? এরপরে দেখো আবার বলছে দারুণ কথা, স্বচ্ছ সরোবরে করে কেলি, রাজহংস পঙ্কজ কাননে, যাই কি সে কবু প্রভু, পঙ্কিল সলিলে শৈবালের ধাম, মৃগেন্দ্র কিশোরী কবে হে বীর কিশোরী, সম্ভাসে শ্রীগালে মিত্র ভাব। উফ উফ, দারুণ দারুণ। দেখো, স্বচ্ছ সরোবরে, সরোবর মানে কি? পুষ্কুনি, জলাশয়। স্বচ্ছ সরোবর মানে স্বচ্ছ জলাশয়। তাহলে স্বচ্ছ জলাশয়ে করে কেলি, কেলি মানে খেলা করে কে? রাজহাঁস। সে বলছে স্বচ্ছ জলাশয়ে রাজহাঁস খেলা করে, পঙ্কজ কাননে মানে পদ্ম ফুলের বাগানে, যায় কি সে কভু, সে কি কখনো যায়, প্রভু, হে প্রভু সে কখনো যায় পঙ্কিল সললে। সে বলছে রাজহাঁস সর্বদা স্বচ্ছ পানিতে পদ্ম ফুলের মধ্যে খেলা করে, সে কি কোনো কাদাযুক্ত পানিতে যায়? শৈবালের ধাম, শৈবালের ভেতরে। অর্থাৎ চাচাকে বোঝাচ্ছে যে রাজহাঁসের কাজ হচ্ছে পদ্ম ফুলের নন্দন কাননে থাকা, স্বচ্ছ পানিতে খেলা করা, সে কখনো কালো সলিলে, কালো পানিতে যায় না, শৈবালে যায় না। মৃগেন্দ্র কিশোরী, হে বীর কিশোরী, সে বলছে মৃগেন্দ্র মানে কি? সিংহ। মানে মৃগেন্দ্র মানে পশুদের সর্দার ইন্দ্র, অর্থাৎ মৃগেন্দ্র মানে শিক্ষ, মানে কেশরযুক্ত সিংহ। চাচাকে বলছে চাচা মৃগেন্দ্র কেশরী, তুমি কেশরযুক্ত সিংহ, বীর কেশরী, একজন বীর কেশরযুক্ত, সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। তুমি কেশরযুক্ত একজন সিংহ, তোমার শিয়ালের সাথে মিত্রভাব হলো কি করে? তাহলে শিয়াল, সিংহের তো শিয়ালের সাথে আসলে মিত্রভাব হওয়ার কথা নয়। এরপর বলছে অজ্ঞ দাস, বিজ্ঞ তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। আমি তোমার দাস, আমি তো অজ্ঞ, তুমি তো অনেক বিজ্ঞ, অবিদিত নয় কিছু তোমার চরণে, তোমার তো কোনো কিছু অজানা নেই। এরপরে বলছে, তাহলে বুঝতে পারছো, বলছে স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করবে, পদ্ম ফুলের বাগানে খেলা করবে, সে ঘোলা পানিতে যাবে না। তুমি একজন সিংহ, তোমার কখনো মিত্রভাব, বন্ধুত্ব শ্রীগালের সাথে, শিয়ালের সাথে হতে পারে না। এরপরে বলছে আমি তো না হয় ছোট মানুষ, আমি কম জ্ঞানী, আমি বুঝি না, তুমি তো সবই জানো এবং বুঝো। এরপরে বলছে ক্ষুদ্রমতি নর, খুবই ছোট মনের ছোট লোক ওই যোদ্ধা লক্ষণ, খুবই ছোট লোক একটা যোদ্ধা ওই কি লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্মদে সংগ্রামে। ওই লক্ষণ ও তো একটা ছোট লোক, একটা যোদ্ধা, না হলে আমার মতো একটা অস্ত্রহীন কে কেউ যুদ্ধে আমন্ত্রণ করে? কহ মহারথী, এ কি মহারথী প্রথা? বলো মহারথী, তুমি তো একজন মহাযোদ্ধা, এটা কি যুদ্ধের কোনো প্রথা? অর্থাৎ বলছে ওই লক্ষণ একটা ছোট লোক, আমি একটা অস্ত্রহীন মানুষ, আমাকে অস্ত্র নিয়ে বধ করতে আসছে। তুমি তো একজন মহারথী, তুমি তো একজন মহাযোদ্ধা, বলো এটা কি যুদ্ধের কোনো প্রথা? তোমরা সিনেমা দেখছো নিশ্চয়ই, সিনেমাতে দেখছো যে এইখানে কিন্তু নায়কদের হাতে অস্ত্র পড়ে গেলেও ভিলেনরা বধ করে, কিন্তু ভিলেনের অস্ত্র না থাকলে নায়ক কিন্তু অস্ত্র দেয়। অর্থাৎ শিয়ানে শিয়ানে লড়াই হচ্ছে মহারথী প্রথা। তো বলছে আমি অস্ত্রহীন একজন মেঘনাথ, আমাকে অস্ত্র নিয়ে বধ করতে আসছে, তুমি একজন মহারথী, এ কি মহারথী প্রথা? এটা কি যুদ্ধের কোনো কথা? নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। আমাদের লঙ্কাপুরীর যদি কোনো শিশু বাচ্চাও এই কথা শুনে, এই ঘটনা, ওরা হেসে ফেলবে। ছাড়ো পথ, আসিব ফিরে এখনই, তুমি শুধু ওই পথটা ছেড়ে দাঁড়াও, আসিব ফিরে এখনই, দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। অর্থাৎ তুমি শুধু পথটা ছেড়ে দাও, আমাকে অস্ত্র আনতে দাও, আমি দেখব আজ কোন দেবতাদের আশীর্বাদে আমাকে সম্মুখ যুদ্ধে মোকাবেলা করতে পারে সৌমিত্রী। সৌমিত্রী মানে সৌমিত্রার ছোট সন্তান, তার মানে সৌমিত্রী মানে হচ্ছে এখানে লক্ষণ। কুমতি মানে কুৎবুদ্ধি সম্পন্ন, খারাপ বুদ্ধি সম্পন্ন, খারাপ মানুষ। তাহলে সৌমিত্রী মানে হচ্ছে লক্ষণ। বোঝালো যে আমাকে শুধু পথটা ছেড়ে দাও, আমাকে অস্ত্র আনতে দাও, আজকে দেখবো কোন দেবতা বল রয়েছে তাদের যে সরাসরি সম্মুখ যুদ্ধে এই সৌমিত্রা মানে লক্ষণ, আমাকে এই কূটবুদ্ধি খারাপ এই লক্ষণ আমাকে মোকাবেলা করতে পারে। তাহলে দেখছো সে কিন্তু শুধুমাত্র চাচাকে বোঝাচ্ছে না, তার ভিতরে কিন্তু একটা বীরত্বেরও ব্যাপার কিন্তু কি
কাজ করছে। এরপরে দেখো বলছে, দেবদত্ত নররণে দেবদত্ত নররণে স্বচক্ষে দেখেছে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসেরে। চাচাকে বলছে ওইসব দেব দেবতারা নিজের চোখে দেখেছে রক্ষশ্রেষ্ঠ, আমি রাক্ষসপুরীর কতটা শ্রেষ্ঠ পরাক্রম দাসেরে, আমি তোমার দাস কতটা পরাক্রমশালী, এটা দেব দেবতারা দেখেছে আমার শ্রেষ্ঠত্ব। কারণ একটু আগে তোমাদের বলেছি সে দেবতাদের দেবতাকেও পরাজিত করেছে মেঘনাদ। তাহলে নিশ্চয়ই দেবতারা তার যে পরাক্রমশীলতা, তার যে রাক্ষসপুরীর যে কতটা শ্রেষ্ঠ সন্তান সে সেটা দেখেছে। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, আমি এতটা শ্রেষ্ঠ এতটা আক্রমণাত্মক, আমি দুর্বল মানবকে কি দেখে ডরাবো চাচা, আমি কি দেখে দুর্বল হব, এই দুর্বল মানুষকে দেখে কি দেখে ডরাবো। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রভুল বেপশীল, ওই যে আমি বললাম ওদের যজ্ঞাগারের নাম কি নিকুম্ভিলা, তো বলছে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রভুল বেপশীল, প্রভুল বেপশীল মানে হচ্ছে নির্ভীক চিত্তে প্রবেশ, নির্ভীক চিত্তে প্রবেশ, নির্ভীক চিত্তে প্রবেশ। সে বলছে নিকুম্ভিলা এটা একটা যজ্ঞাগারের নাম, নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রভুল বেপশীল, এই নিকুম্ভিলা যজ্ঞাগারে যে নির্ভীক চিত্তে প্রবেশ করেছে, দম্ভ করছে, আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে। এই নিকুম্ভিলা যজ্ঞাগারে যে নির্ভীক চিত্তে প্রবেশ করে অহংকার করছে, সুযোগ নিয়ে প্রবেশ করে আজ্ঞা করো দাসে, তুমি আমাকে আজ্ঞা করে দেখো, হুকুম করে দেখো, শাস্তি নরাধমে, ওই নরাধমকে আমি শাস্তি দিয়ে দিচ্ছি, তুমি শুধু আদেশ করে দেখো। এরপরে বলছে তব জন্মপুরে, আমাদের এই জন্মভূমিতে তার পদার্পণ করে বনবাসী, তব জন্মপুরে আমাদের এই জন্মভূমিতে তার পদার্পণ করে বনবাসী, আমাদের এই জন্মভূমিতে চাচা জঙ্গলিরা প্রবেশ করেছে, বনে যারা বাস করে বনবাসী বা জঙ্গলি প্রবেশ করেছে। হে বিধাতা, চাচাকে বলছে হে বিধাতা, নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, সে বলছে আমাদের নন্দন কানন ফুলের এই বাগানে মনে হচ্ছে দুরাচার দত্ত প্রবেশ করেছে, প্রফুল্ল কোমলে কীটবাস, আমাদের প্রফুল্ল কোমল ফুলের মতো বাগানে কীটের কি বসবাস, অর্থাৎ লক্ষণ বা রামের যে অনুপ্রবেশ ঘটেছে তাদের রাজ্যে রাক্ষসপুরীতে, তাই সে বলছে যে আমাদের এই নন্দন কাননে ফুলের মতো বাগানে প্রফুল্ল কোমলে যেন কীটের বসবাস শুরু হয়েছে, যেন দত্ত প্রবেশ করেছে। সহিব কেমনে, এরপর বলছে কহতাত, বলো চাচা সহিব কেমনে হেন অপমান আমি ভাতৃপুত্র তবে, তুমিও হে রক্ষরথী রক্ষমণি সহিছ কেমনে। সে বলছে আমাদের নন্দন কাননে এই প্রফুল্ল কোমলের মতো এই মাতৃভূমিতে রাক্ষসপুরীতে জঙ্গলিরা প্রবেশ করেছে, দত্ত দানবের মতো কীটপতঙ্গরা প্রবেশ করেছে। সে বলছে কহতাত, বলো চাচা সহিব কেমনে হেন অপমান আমি ভাতৃপুত্র তব, আমি তোমার ভাইয়ের ছেলে হয়ে এই শত্রুর অনুপ্রবেশ এই অপমান কিভাবে সহ্য করব। তুমিও হে রক্ষমণি, তুমিও তো আমাদের রক্ষাকর্তা রক্ষমণি, সহিছ কেমনে, তুমিও এই অপমান সহ্য করছো কেমন করে। দারুণ না? এরপরে আসো আমাদের পরবর্তীতে দারুণ দারুণ কথা বলেছে। আসলে আমরা মেঘনাথের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো এখানে বলছে মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, মলিন বদন লাজে উত্তর ইলারথী, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। খেয়াল করো, দারুণ দারুণ অর্থবহ এই লাইনটা। মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, লক্ষণ তো আসলে অনেক বোঝালো তার চাচাকে, যখন এত কিছু বোঝালো যে তুমি রক্ষাকর্তা, তুমি কিভাবে এটা সহ্য করছো, আমি তো সহ্য করতে পারছি না শত্রুকে। ঠিক এই সময় তো মানুষেরও তো একটা হিতাহিত জ্ঞান থাকতে হবে। দেখো বলছে মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, মহামন্ত্র পাঠের ফলে ফণাতলা সাপও যেমন মাথা নুয়ে নেয়, অর্থাৎ মন্ত্র পাঠ করার ফলে সাপও কিন্তু মাথা নুয়ে নেয়। মলিন বদন লাজে উত্থরিলা রথি, সাপ যেমন মহামন্ত্রের ফলে এই ফণাতলা সাপটা যেমন মাথা নুয়ে নেয়, তেমন বিভীষণ একটু মলিন হয়ে গেছে, তার বদনটা মুখটা একটু মলিন হয়ে গেছে ভাতিজার কথায়, যে ভাতিজা কত করে বোঝাচ্ছে। উত্তরিলা রথি, এবার এই বিভীষণ রথি উত্তর করছে। রাবণ অনুজ, অর্থাৎ রাবণের ছোট ভাই বিভীষণ বলছে লক্ষ্মী রাবণ আত্মজে, অর্থাৎ লক্ষ্মী মানে লক্ষ্য করে, রাবণাত্মজে মানে রাবণের পুত্র মেঘনাথকে লক্ষ্য করে বলছে নাহি দোষী আমি বৎস বৃথা ভৎস মরে। সে রাবণকে মেঘনাথকে লক্ষ্য করে, এই যে লক্ষ্মী মানে কি লক্ষ্য করে বলছে আমি কোনো দোষ করিনি বৎস বৃথা ভৎস মরে, তুমি শুধুই আমাকে ভৎসনা করছো। এই যে লক্ষ্মী শব্দটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, যে লক্ষ্মী এটি কোন পদ। এখন তুমি যদি মনে করো লক্ষ্মী সোনা ও লক্ষ্মীটি, তাহলে কিন্তু পদ নির্ণয় হবে না।
এই লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে, তাহলে লক্ষ্মী মানে যদি হয় লক্ষ্য করে, তাহলে এই লক্ষ্য করে যদি হয় তাহলে পারে এটা হবে কি পদ? ক্রিয়াপদ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। তাহলে পুরোটার মানে বুঝো। উত্তর হইলা রথি। রথিবার উত্তর করছে রাবণ অনুজ। রাবণ অনুজকে? বিভীষণ। উত্তর করছে লক্ষ্মী। লক্ষ্য করে কাকে? রাবণ আত্মজ, রাবণের ছোট পুত্র আত্মাকে, অর্থাৎ কাকে? এই মেঘনাথকে। বলছে নাহি দোষী আমি, বৎস ভিতা হচ্ছে মোরে, আমি কোনো দোষ করিনি বৎস, তুমি আমাকে বিধাই ভৎসনা করছো। নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। সে বলছে আমি কোনো দোষ করিনি, নিজ কর্মদোষে, তোমার বাবার নিজ কর্মদোষে। কোন কর্মদোষে? ওই যে তার বাবা সীতাকে উঠাই নিয়ে আসছে, তাই বলছে আমি কোনো দোষ করিনি, আমাকে ভৎসনা করছো। নিজ কর্মদোষে হাই মজাইলা, মানে মজাইলা মানে বিপদগ্রস্ত করলা, এই কনক, কনক মানে স্বর্ণ, লঙ্কা মানে কি? লঙ্কাপুরী। এই কনক লঙ্কাপুরীর এই রাজা নিজে বিপদগ্রস্ত হয়েছে, মজিলা, এটা হবে মজিলা আপনি, এবং আমাদের কেউ কি বিপদগ্রস্ত করেছে। সে বলছে আমি কোনো দোষ করিনি, তোমার বাবার কর্মদোষেই আজকে লঙ্কাপুরী বিপদগ্রস্ত হয়েছে, এবং নিজেও তোমার বাবা বিপদগ্রস্ত মধ্যে ফেলেছে এবং নিজেও বিপদগ্রস্ত হয়েছে। এরপরে বলছে দেখো, বিরত সতত পাবে দেবকুল, এবে পাপপূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমতি বসুধা। সে বলছে এই দেবকুলরা সবসময় বিরত থাকতে চায় কি থেকে? পাপ থেকে। এবে এইদিকে পাপপূর্ণ লঙ্কাপুরী, তোমার বাবা লঙ্কাপুরীকে পাপে পরিপূর্ণ করে তুলেছে। প্রলয়ে যেমতি বসুধা, আর এই কারণে বসুধা প্রলয়ে কি পড়েছে? প্রলয়ের মধ্যে পড়েছে, ডুবেছে লঙ্কা কালো সলিলে, এবং এই লঙ্কা কালো সলিলে কালো রক্তে কি ভরে উঠেছে। অর্থাৎ দেবতারা যেখানে পাপ থেকে বিরত থাকে, এদিকে তোমাদের লঙ্কাপুরীকে পাপে পরিপূর্ণ করেছো, এই বসুধাকে ডুবাইছো কালো সলিলে, পুরো বসুধা কি ডুবে গেছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেও আমি। রাঘবের, রাঘব মানে কি? রাম। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেও আমি, আমি তো রামের পায়ের নিচে গিয়ে আশ্রয় নিয়েছে। পরদোষে কে চায় মজিতে। বলে ফেললো পরের দোষে কে চায় মজিতে, কে চায় বিপদগ্রস্ত হতে। যখনই এই কথাটা বলে ফেললো যে আসলে বৎস তুমি আমাকে এত ভৎসনা করতেছো, কিন্তু তোমার বাবার কর্মদোষী আজকে শ্রীলঙ্কার লঙ্কাপুরীর এই অবস্থা, তুমিই বলো পরের দোষে কে চায় মজিতে। এখন তোমরা বলো মেঘনাথ কি তার পর? এই মাতৃভূমি কি তার পর? এই রাবণ কি তার পর? বলে ফেললো পরদোষে কে চায় মজিতে, মানে অন্যের জন্য আমি বিপদগ্রস্ত হব কেন? যেই না এই কথাটা বলছে, কে বলছে? আমাদের বিভীষণ বলছে পরদোষে কে চায় মজিতে, তখন কি আর থেমে থাকা যায়? এতক্ষণ পর্যন্ত মেঘনাথ কিন্তু বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সাথে চাচার সাথে কথা বলেছে। যখন বলেছে পরদোষে কে চায় মজিতে, মানে তোমাদের দোষে আমি কেন বিপদগ্রস্ত হব, তখন আর থেমে থাকা যায় না। রুশিলা বাসবত্রাস, রুশিল রেগে গেছে কে? বাসবত্রাস। বাসব দেবতাকে, দেবতার ত্রাস কে? মেঘনাথ। এবার মেঘনাথ কি করছে? রেগে গেছে। কেমনটা রাখছে দেখো, গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে যেমতেন্দ্র কপি, কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী, হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি। আগে এইটুকুর মানে বুঝো। রুশিলা বাসবত্রাস, বাসবত্রাস রেগে উঠেছে কেমন করে? গম্ভীরে মানে গভীর রাত্রে, যেমতি মানে যেমন করে, নিশীতে মানে রাত্রে, অম্বরে মানে আকাশে, মন্দ্রে যেমতেন্দ্র কপি। বলছে গভীর রাত্রে আকাশে মেঘ যেমন করে গর্জন দিয়ে ওঠে, তেমন করে গর্জন দিয়ে উঠে রেগে গেছে কে? বাসবত্রাস মেঘনাথ। রেগে গিয়ে বলছে কহিলা বীরেন্দ্র বলি, সে বীরেন্দ্র বলিকে বলছে ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ। বিভীষণ কিন্তু ধর্মপথে ছিল, সে ধর্ম নিয়ে তার জগতে একটা তার খ্যাতি আছে, তাই সে তার চাচাকেই বলছে ধর্মপথগামী রাক্ষস রাজানুজ, হে রাক্ষস রাজাদের অনুজ, মানে রাক্ষস রাজাদের ছোট ভাই, বিখ্যাত জগতে তুমি, এই জগতে তুমি ধর্মকর্ম পালনে তো তুমি বিশাল বিখ্যাত। এইবার তুমি যে ধর্মে বিখ্যাত, তাহলে এবার বলো কোন ধর্ম মতে, কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিত্ব এই সকল দিলা জলাঞ্জলি। সে বলছে তুমি তো ধর্মকর্ম ভালো বুঝো, তুমি তো দেবতাদের পক্ষে, তাহলে আমাকে বুঝাও, তুমি তো এই জগতে বিখ্যাত ধর্মে, তাহলে বলো কোন ধর্ম মতে, কোন ধর্মের ভিতরে লেখা আছে কহ দাসে শুনি, আমি তোমার দাস, আমাকে বলো আমি শুনি। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিত্ব সকল দিলা জলাঞ্জলি, কোন ধর্মে লেখা আছে নিজের জাতিত্বকে, নিজের ভ্রাতৃত্বকে, নিজের মাতৃভূমিকে জলাঞ্জলি দিতে হয়, এটি কোন ধর্মের ভিতর লেখা আছে? তোমরা জানো স্বদেশ প্রেম কিন্তু ঈমানের অংশ। সুতরাং একটা স্বদেশের যে ভুলই হোক না কেন, স্বদেশকে আক্রমণ করে বসলে ওই স্বদেশের মাটি, মাতৃভূমিকে রক্ষা করাই কিন্তু প্রধান দায়িত্ব। সে বলছে কোন ধর্মে আছে এই সব তুমি জলাঞ্জলি দিলা?
এরপরে তাকে জ্ঞান দিচ্ছে। শাস্ত্র বলে, উল্টা শাস্ত্র বলেছে, কিতাব বলে যেটা, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। দেখো তুমি শেখো শাস্ত্র কি বলেছে। গুণবান যদি পরজন, একজন গুণবান যদি পরজনও হয়, গুণহীন স্বজন, তোমার আপন লোক আত্মীয় যদি গুণহীন হন, তথাপি তবুও নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। ওই নির্গুণ জ্ঞানহীন স্বজনই তোমার কাছে শ্রেষ্ঠ হতে হবে ওই পরলোক লোক অপেক্ষা। এই ধরো লিখুন ভাই অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, এমফিল করেছে, মহাজ্ঞানী, তোমাদের ভাইয়া, তোমাদের মাস্টার, তোমাদের শিক্ষক, আর তোমার বাবা একটা অক্ষরও জানে না, সিগনেচারও করতে পারে না, মূর্খ তোমার মা। আর তুমি আমার কাছে পড়ো, খুব জ্ঞানী আমি ধরে নাও। এখন তুমি বলো তোমার মা তো মূর্খ, তোমার বাবা তো মূর্খ, তাহলে নিশ্চয়ই তোমার বাপ মায়ের চেয়ে আমি অনেক আপন হব, প্রিয় হব। এটা কি হওয়া উচিত না? তোমার বাবা মা মূর্খ হলেও তোমার বাবা মাই তোমার কাছে শ্রেষ্ঠ হতে হবে, এটি শাস্ত্র বলেছে। সেটি বোঝাচ্ছে যে শাস্ত্র বলেছে গুণবান যদি পরজন, পরজন যদি গুণবান হয়, গুণহীন স্বজন, তোমার স্বজন যদি গুণহীন হয়, তথাপি তবু নির্গুণ স্বজন শ্রেয়, নির্গুণ স্বজনই তোমার কাছে শ্রেষ্ঠ পর পর সদা, সর্বদাই সেই শ্রেষ্ঠ হতে হবে। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে। আজকে তুমি যে বর্বরতা দেখাইছো, আজকে মাতৃভূমি যে তুমি মাতৃভূমির পক্ষ যে ত্যাগ করেছো, আমার উপর যে বর্বরতা দেখাচ্ছ, এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে। আজকে যেটা তুমি দেখাইছো, এই শিক্ষাটা তুমি কোথায় পেয়েছো? কিন্তু বৃথা গঞ্জিত মা, কিন্তু তোমাকে আমি বৃথা গঞ্জনা দিব না, তিরস্কার করব না হেন সহবাসে। অর্থাৎ তুমি যাদের সাথে বসবাস করতেছো, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে। হে পিতৃব্য, হে চাচা, তুমি যে বর্বরতা দেখাইছো এটা তুমি কেন শিখবা না? তুমি তো অবশ্যই শিখবা। কেন? গতি যার নিঃসহ নিঃসে দুর্মতি, যে নিচু মনের মানুষের সাথে মেশে তার গতি তো দুর্মতি হয়, নিচু দিকেই যায়। গতি যার নিঃসহ নিঃসে দুর্মতি, যার গতি নিচু মনের মানুষের সাথে হবে সে তো নিচু দিকেই যাবে, ওই যে সঙ্গদোষে লোহা ভাসে। বুঝছো না? এই যে লাস্ট লাইনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা রিসেন্ট, প্রশ্নটা কি ছিল? গতি যার নিঃসহ নিঃসে ড্যাশ ড্যাশ কি দুর্মতি। এই জন্য কবিতার প্রথম লাইন এবং শেষ লাইন দুর্দান্ত ভাবে পড়তে হবে, এই দুইটা লাইন গ্যাপ করে। কবিতাও ভালো পড়তে হয়, কারণ একটা লাইন তুলে দিয়ে পরের লাইনটা চাইবে এমসিকিউতে। এই জন্য কবিতা পড়াটা কি জরুরি। তাহলে দেখো বলছে যে আসলে আমি তোমাকে গঞ্জনা দিব না, তোমার যার সাথে সহবাসে মানে মানে সহবাসে মানে বসবাস, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যারা নিঃসহ নিঃসে দুর্মতি। তুমি তো আসলে এই বর্বরতাই শিখবা, কারণ নিচু মনের মানুষের সাথে মিশেছো। কি অসাধারণ! তো শিক্ষার্থীরা, তাহলে কবিতাটা বেশ জটিল হলেও কিন্তু আশা করি লাইন বাই লাইনে এই ব্যাখ্যাগুলো তোমাদের উপকারে আসবে। এখন একটা কবিতা শেষ করার পর আমাদের কাজ কি? ওই কবিতার আসলে মূল চেতনা, মূল ভাবনা, মর্ম কথাটা আমাদেরকে বুঝতে হয়, উপলব্ধি করতে হয়। কবিতার ভেতর থাকার কোনো চরিত্র, কোনো বিষয়, এগুলো আসলে উদ্দীপকের ভেতরে আসবে এবং অ্যান্সার করতে হবে। বিশেষ করে সৃজনশীলের যখন তুমি গ এবং ঘ অ্যান্সার করতে চাইবা, তখন অবশ্যই তোমাকে কবিতার মূল ভাবটা, মূল কথাটা বুঝে উঠতে হবে। তো চলো আমরা যদি একটু এই কবিতার আসলে মূল ভাবনাটা কি ছিল বা মূল ভাব বিষয়বস্তুটা কি, আমরা খুব পয়েন্ট আকারে দেখার চেষ্টা করি। অর্থাৎ তুমি পুরো মূল ভাবটা না পড়ে আমি তোমাকে জাস্ট কয়েকটা পয়েন্ট আউট করে দিই, যেগুলো অবশ্যই তোমার উদ্দীপকের ভেতরেই থাকবে। তখন তোমার উদ্দীপকটি ধরতে এবং কবিতার সাথে কানেক্ট করতে অনেক সুবিধা হবে। তো প্রথমেই যদি আমি তোমাদের বলি, আসলে এইখানে কবিতায় কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো চরিত্র থাকলে গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসছে কিন্তু তিনটা। তার ভেতরে একটা হচ্ছে মেঘনাদ। মেঘনাদ, এখন আমরা যদি চিন্তা করি এই কবিতার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মেঘনাদ। আচ্ছা, মেঘনাদ এই চরিত্রটা উদ্দীপকের গয়ে থাকতে পারে, ভয়েও থাকতে পারে। তো এই মেঘনাথের ভেতরে আসলে আমরা এই কবিতার ভিতরে কোন কোন বিষয়গুলো পেলাম? প্রথম চিন্তা করো, আমরা পেয়েছি একজন বিনয়ী মেঘনাথকে, যে তার পিতাসম চাচা কথা বলার সময় বেশ বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করেছে। আমরা দেখেছি একটা সাহসী মেঘনাথকে, সাহসী মেঘনাথ, অর্থাৎ যে অস্ত্রের মুখে মৃত্যু অবধারিত জেনেও এক বিন্দু দমে যায়নি, সেই মেঘনাথকে, সাহসী মেঘনাথকে দেখেছি, বীর মেঘনাথকে আমরা দেখেছি। এরপরে যদি বলি, তাহলে এই মেঘনাথের ভিতরে কি ছিল? স্বদেশ প্রেম। মূলত এই কবিতার মূল ভাবনা জুড়ে স্বদেশ প্রেম। তোমরা জানো মাইকেল মধুসূদন দত্তের কবিতা মানেই একটু ভাষা প্রীতি বা স্বদেশ প্রেম। মেঘনাথের কাছে তার জ্ঞাতি, তার জাতি, তার মাতৃভূমি সর্বাগ্রে, সবার আগে। মাতৃভূমিকে রক্ষা করাটাই যেন হচ্ছে একজন নাগরিকের প্রধান দায়িত্ব।
এটাই তার স্বদেশ প্রেম, তা আমরা মেঘনাদের মধ্যে দিয়ে কিন্তু খুব সাবলীল ভাবে বুঝতে পারি। এরপরে তাহলে এই মেঘনাদ কিন্তু একটা গুড পয়েন্ট, একটা শিরোনাম তোমার জন্য, এবং উদ্দীপকে তার যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো উদ্দীপকের ভেতরে আছে কিনা সেই সাদৃশ্যগুলো কিন্তু চাইতে পারে। এবার 2 নম্বর যদি বিষয় বলি, আমরা বিভীষণ চরিত্রটাকে কিন্তু একটু কোট করতে পারি। হ্যাঁ, এই বিভীষণ চরিত্রের মধ্যে দেখো, স্বদেশী হওয়া সত্ত্বেও সে তার মাতৃভূমির সাথে কি করেছে? বিশ্বাসঘাতকতা করেছে মাতৃভূমির সাথে। তাহলে আমরা এইটাকে যদি একটু ভাবি, এই চরিত্রটা আসতে পারে। এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম হচ্ছে বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা বা দেশদ্রোহিতা। অর্থাৎ তোমাদের কোনো উদ্দীপকের ভেতরে নিশ্চয়ই কোনো বিশ্বাসঘাতক চরিত্র উদ্দীপক আকারে থাকতে পারে, অথবা তোমাদের থাকতে পারে কোনো স্বদেশ প্রেমী বা সাহসী কোনো বীর যোদ্ধার ঘটনা। এটি গয়ের জন্য। এখানে দুইটা, আমি আরো একটা বিষয় যদি তোমাদের দেখাই, এই কবিতা পড়ে আমরা আরো একটা চরিত্রকে যদি একটু মূল লাইমলাইটে রাখি, তাহলে সেটা লক্ষণ। একটু লক্ষ্য করি, এই লক্ষণের সাথে অর্থাৎ লঙ্কাপুরীর সাথে রাম লক্ষণের যে যুদ্ধটা, সেখানে লক্ষণ অন্যতম একটা জায়গায় ছিল, এবং লক্ষণের যেই চরিত্র অংশটুকু যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব এই যে লক্ষণের যে ব্যাপারটি, লক্ষণ কিন্তু অস্ত্র হাতে নিয়ে অস্ত্রহীন মেঘনাথের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বধ করে বা হত্যা করে। তাহলে একটা বিষয় আমরা ফিল করতে পারি যে একজন বীর যোদ্ধার কাজ কিন্তু এটা নয়, এটা মহারথী কোনো প্রথা নয়, এটা কবিতার ভিতরে পেয়েছো। এই লক্ষণ যে কাজটি করেছে তা নিতান্তই একটা বর্বরতা। তাহলে এই বর্বরতাকে আমরা কি করতে পারি? আনতে পারি মূল ভাবনায়। তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়ার পরে, এটি মূলত একটা স্বদেশ প্রেমের কবিতা, মাতৃভূমি প্রীতির কবিতা, কিন্তু এই মাতৃভূমি প্রীতির সাথে কিন্তু এক ধরনের বিশ্বাসঘাতকতা রয়েছে, আবার এখানে একটা বর্বরতাও রয়েছে। তাহলে এই যুদ্ধের সাথে তোমার যে উদ্দীপকটি কোনো না কোনো যুদ্ধের পার্সপেক্টিভ থাকবে বা মূল জায়গাটা থাকবে। তাহলে ওই যুদ্ধে অবশ্যই থাকতে পারে 1971 সালের একটা মুক্তিযুদ্ধ, যেখানে তোমরা পেতে পারো কি মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ সেটি পেতে পারো, তাদের সাহসিকতা পেতে পারো। আবার পক্ষান্তরে তোমরা কিন্তু এদেশের রাজাকার আলবাদর আল শামস, তাদের জায়গা থাকতে পারে, তারা সাদৃশ্যপূর্ণ কার সাথে হবে? বিভীষণের সাথে হবে। ঠিক একইভাবে কিন্তু এই যে পাকিস্তানি যারা 71 সালে আমাদের উপর, এই সাধারণ মানুষের উপর বর্বর আক্রমণ চালিয়েছিল, তাদের এই বর্বরতাটা কার সাথে সঙ্গতিপূর্ণ সাদৃশ্যপূর্ণ হবে? লক্ষণের সাথে, কারণ লক্ষণও অস্ত্রহীন মেঘনাদের উপর বর্বরতা চালিয়েছিল। তাহলে একটু মূল বিষয়বস্তু শিরোনামটাকে যদি মনে রাখি, সাহসিকতা এবং স্বদেশ প্রেম, অর্থাৎ বীরত্ব এবং স্বদেশ প্রেম, বিশ্বাসঘাতকতা এবং বর্বরতা, এই তিনটি বেসমেন্ট কন্টেন্টের ওপরে কিন্তু আসলে কবিতাটা দাঁড় করানো। এই তিনটা বিষয় মাথায় রাখো, তুমি বোর্ড কোশ্চেনের উদ্দীপক গুলো দেখো, অনায়াসেই তোমরা কি করতে পারবা? এটা সমাধান করতে পারবা। তো কবিতাটা লাইন বাই লাইন তোমরা বুঝবা, এই যে আমার এই মূল কথাগুলো রাখবা, দেখবা যে কোনো উদ্দীপক তোমার কাছে সহজ হবে। তাহলে আমরা এই যে মূল ভাব, বিশাল এক মূল ভাব রয়েছে, এগুলো আসলে একবার রিডিং পড়তে পারো তোমরা মূলত, কিন্তু আমি যে মূল বেস যে আলোচনা করলাম একটু আগে, সেটার প্রতি গুরুত্ব দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই ক্লাসটিতে চেষ্টা করেছি লেখক পরিচিতি, কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা তুলে ধরা এবং কবিতা শেষ করে মূল ভাবনাটি জানানোর। কেননা মূল ভাব জানতে পারলে বা বুঝতে পারলেই আসলে একটা উদ্দীপক থেকে তুমি সহজে অ্যান্সার করতে পারবে। তো আজকের ক্লাসে লেখক পরিচিতি থেকে কবিতা এবং মূল ভাব পর্যন্ত থাকলো। এরপরেও আমি জানি তোমাদের প্রয়োজন পড়বে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এমসিকিউ এবং সৃজনশীলের একটু আলোচনা, বা সৃজনশীল কিভাবে লিখলে ভালো নম্বর ক্যারি করা যায়। তো আমাদের এই ক্লাসের প্রথম পর্বে এই আলোচনাটুকু থাকলো। এর পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করব জ্ঞানমূলক, অনুধাবন, এমসিকিউ এবং একটা উদ্দীপকের সাহায্যে সৃজনশীল কিভাবে অ্যান্সার করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। আমরা প্রথম ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি, কবি পরিচিতি এবং কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ এবং মূল ভাব জেনেছিলাম। এটির প্রস্তুতিকে আরো বেশি শানিত করতে, আরো দৃঢ় করতে আমরা আজকে দ্বিতীয় পর্ব, দ্বিতীয় ক্লাসটি শুরু করছি। এই ক্লাসে তোমার সাথে আমরা থাকছি জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস নিয়ে, যেটা তোমার প্রস্তুতিকে আরো দৃঢ় করে তুলবে। তো চলো, আমরা জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে যে কাজটি করেছি সেটি হচ্ছে বোর্ডে বিগত সালের প্রশ্ন বা সম্ভাবনাময় যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো চলো, প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন একটু লক্ষ্য করি আমরা। এটা রাজশাহী বোর্ড 19-এ এসেছে। মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম কি? আমরা লেখক পরিচিতিতে কিন্তু বলেছিলাম মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম হচ্ছে জাহ্নবী দেবী। এরপরে দেখো, রাবণের মধ্যম সহোদরকে, এটি চট্টগ্রাম বোর্ডে, রাবণের মধ্যম সহোদর হচ্ছে কুম্ভকর্ণ। রাবণরা ছিল হচ্ছে 3 ভাই, সর্বশ্রেষ্ঠ বা বড় ছিল হচ্ছে রাবণ,
মেজ ছিল কুম্ভকর্ণ, যাকে শুলিসিংহ নিব অর্থাৎ মহাদেবের সাথে তুলনা করা হচ্ছিল, আর একজন ছিল বিভীষণ। তাহলে মধ্যম সহোদর ছিল হচ্ছে আমাদের কুম্ভকর্ণ। এর পরের প্রশ্নটি দেখি আমরা। সৌমিত্রী কে? এই যে সৌমিত্রী, এই সৌমিত্রী হলো লক্ষণ। একটু বলি, তোমাদের নিশ্চয়ই লেখক পরিচিতি থেকে জানা হয়েছিল বা কবিতার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা জেনেছিলাম, এই লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা। সুমিত্রা হচ্ছে লক্ষণের মায়ের নাম, এই জন্য লক্ষণকে বলা হয় হচ্ছে সৌমিত্রী, অর্থাৎ সুমিত্রার পুত্র। এরপরে দেখো প্রশ্ন, বাসবত্রাস কে? বাসবত্রাস, বাসব বিজয়ী বা বাসবত্রাস, এটা মূলত কে? এটা হচ্ছে আমাদের নায়ক মেঘনাদ। এরপরে বিধু, একটা বাক্য ছিল, স্থাপিলা বিধিরে বিধু স্থানুর ললাটে পরিকি ভূতলে শশীযান গড়াগড়ি ধুলোই, অর্থাৎ চাঁদকে আকাশের কপালে স্থাপন করেছেন সৃষ্টিকর্তা। এই যে বিধু, বিধু শব্দের অর্থ হলো চাঁদ। এর আরো সমর্থক শব্দ আছে, বিধু, সম, শশাঙ্ক, হিমাঙ্ক, হ্যাঁ, এরকম আরো অনেক আছে। তো এই প্রশ্নগুলো সব বোর্ডে এসেছে। এরপরে আমরা চলে যাই পরের প্রশ্নে। এরপরে দেখো অরিন্দমকে। এই কবিতার শুরুতেই একটি বাক্য ব্যবহার করা হয়েছিল যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম আমরা আগেই বলেছি, অরি শব্দের অর্থ কি? অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু। অরিন্দম মানে শত্রুকে দমন করে। যে কে শত্রুকে দমন করেছিল সেটি হচ্ছে অরিন্দম, হচ্ছে মেঘনাদ। আসলে এখানে অনেক বেশি বড় করা হয়ে গেছে, এখানে শুধু মেঘনাদ অ্যান্সার করলেই হবে, এখানে এর বেশি করার দরকার নেই। লক্ষণের মায়ের নাম কি? একটু আগে তোমাদের সাথে আলোচনা হলো, লক্ষণের মায়ের নাম হচ্ছে কি? সুমিত্রা। এটিও কিন্তু বোর্ডে এসেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো যে আমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো, এটি শুধু কবিতার ভেতর থেকে আসছে এমনটি নয়, লেখক পরিচিতি বা কবিতার ব্যাকগ্রাউন্ড থেকেও প্রশ্ন আসছে। সুতরাং আমাদের প্রথম পর্বের যে ক্লাসটি, সেটি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। এরপরে বিভীষণের মায়ের নাম কি? বিভীষণের মায়ের নাম হচ্ছে নিকোষা। বিভীষণের মায়ের নাম নিকোষা। নিকোষা সতী তোমার জননী, এবং নিকোষা একজন সতী নারী উল্লেখ করা হয়েছে। এরপরে হচ্ছে স্থানু। স্থানু শব্দের অর্থ কি? স্থানু মানে নিশ্চল। আসলে স্থানু মানে নিশ্চল, এটা আকাশও বলা যেতে পারে, অর্থাৎ নিশ্চল বা আকাশকে স্থানু বলা হয়ে থাকে। এরপরে দেখো বলছে, নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। এই উক্তিটি কে করেছেন? কবিতায় দেখবা এই উক্তিটি করেছেন হচ্ছে আমাদের মেঘনাদ। নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা, এই কথার অর্থ হলো নিজের আত্মীয় বা আপনজন যদি নির্গুণ হয়, মানে জ্ঞানহীন হয়, তবুও সে শ্রেষ্ঠ হবে, এই কথাটা মেঘনাদ বলেছিল। এরপরে দেখো প্রশ্নটি হলো, রঘুবংশের শ্রেষ্ঠ সন্তানকে কি বলে? রঘুবংশের শ্রেষ্ঠ সন্তানকে রাঘব বলে, অর্থাৎ রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান রাঘব, এটা রামকে বোঝাচ্ছে। এরপরে আবারও একটা প্রশ্ন, বাসব বিজয় বলতে কাকে বোঝানো হয়েছে? বাসবত্রাস এবং বাসব বিজয়ী, এই দুইজনই কি? মেঘনাদকে বোঝানো হয়েছে। বাসব দেবতা মানে আমরা সবাই জানি, এটা দেবতাদের দেবতা ইন্দ্রকে বোঝানো হয়। এই ইন্দ্রকেও পরাজিত করেছিল আমাদের মেঘনাদ, এই জন্য তাকে বাসব বিজয়ী বা বাসবত্রাসও বলা হয়। এরপরে দেখো, গঞ্জি শব্দের অর্থ কি? কিন্তু নাহি গঞ্জি তুমি গুরুজন তুমি পিতৃতুল্য, অর্থাৎ গঞ্জি মানে তিরস্কার করা, গঞ্জনা করা বা গঞ্জনা দেওয়া। এরপরে দেখো আমাদের প্রশ্ন যেটি রয়েছে বা বোর্ডে এসেছে, প্রগলভ মানে কি? প্রগলভ মানে হচ্ছে নির্ভীক চিত্তে। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল, অর্থাৎ নির্ভীক চিত্তে প্রবেশ, এটি বোঝানো হয়েছে। এরপরে দেখো, হে পিতৃব্য, এখানে পিতৃব্যকে তোমরা জানো মেঘনাদ যদিও বিভীষণ তার চাচা হয়, তবুও কিছু কিছু জায়গায় অধিক সম্মানের জন্য সে চাচাকে পিতৃব্য মানে পিতার সম বলে উল্লেখ করেছে। এখানে পিতৃব্য হলো বিভীষণ। এরপরে দেখো, শুলি শম্ভুনব শব্দের অর্থ কি? শুলি শম্ভুনব, শুল পানি যুক্ত। এখানে মূলত শুলি শম্ভুনব, এই যে শুলশিম্ভ হচ্ছে আমাদের মহাদেব বা শিব। এখানে আমাদের যে চরিত্র মধ্যম সহোদর কুম্ভকর্ণকে এই শুলি শম্ভুনবর সাথে তুলনা করা হয়েছে, মহাদেবের সাথে। এরপরে মৃগেন্দ্র কিশোরী শব্দের অর্থ কি? মৃগেন্দ্র, মৃগ মানে হলো পশু, ইন্দ্র মানে কি? সর্দার বা রাজা। তাহলে পশুদের রাজা, আর কেশরী মানে কেশর যুক্ত। তাহলে মেঘেন্দ্র কিশোরী, মেঘেন্দ্র মানে সিংহ, আর কেশরী মানে কেশর যুক্ত, তাহলে কেশর যুক্ত পশুরাজ সিংহ। মৃগেন্দ্র মানে, মৃগ মানে পশু, ইন্দ্র মানে পশুদের রাজা, আর কেশর যুক্ত পশু রাজা আর কি, সিংহ। এরপরে আসো রামায়ণ। রামায়ণের রচয়িতাকে তোমাদের একটু বলি, আমরা যে মেঘনাদ বধ মহাকাব্যটা
থেকে যে বিভীষণের প্রতি মেঘনাদ পড়ছি, মেঘনাদ বধ মহাকাব্যের ছিল 9টি সর্গ, যার 6ষ্ঠ সর্গ থেকে আসলে বিভীষণের প্রতি মেঘনাদ দেওয়া হয়েছে। আসলে এই মেঘনাদ বধ মহাকাব্যটি মূলত রামায়ণেরই নবরূপায়ণ বলতে পারো। যদিও রামায়ণে আসলে এইখানে রাম লক্ষ্মণকে নায়ক আকারে দেখানো হয়েছে, কিন্তু একটু নবরূপ সৃষ্টি করে এখানে মেঘনাদ কিন্তু রাবণকে বা মেঘনাদকে নায়ক করে তুলেছেন। তো এই যে বিখ্যাত জাত একটি মহাকাব্য হচ্ছে রামায়ণ, এই রামায়ণের রচিতা হচ্ছে বাল্মীকি। বাল্মীকি শব্দের অর্থ হচ্ছে উই পোকার ঢিবি। এবং ভারতে দুটি জাত মহাকাব্য রয়েছে, সেটা তোমরা অনেকেই জানো হয়তো, বা একটা হলো মহাভারত আর একটা হচ্ছে রামায়ণ। মহাভারত লিখেছিলেন হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসবেদ এবং রামায়ণ লিখেছে বাল্মীকি। এর বাইরে পৃথিবীতে আরো দুইটা জাত মহাকাব্য রয়েছে, তোমরা অনেকে নাম শুনে থাকবা, ইলিয়েড এবং ওডেসি। ইলিয়েড এবং ওডেসি লিখেছিল গ্রিসের বিখ্যাত কবি হোমার। এই পৃথিবীতে মোট জাত মহাকাব্য হচ্ছে 4টি, যার মধ্যে রামায়ণ হলো কি একটি। জাত মহাকাব্যটা কি? জাত মহাকাব্যটা হলো যে মহাকাব্যে একটি জাতির পুরো উত্তরণের ইতিহাস রচিত হয়, সেটাকে আমরা জাত মহাকাব্য বলে থাকি। এবার আসো বসুধা। বসুধা শব্দের অর্থ কি? বসুধা শব্দের অর্থ হলো পৃথিবী, এটা এমনিতেও তোমরা অনেকে জানো। এরপর অরি বা শত্রুকে দমন করে যে, তাকে বলা হয় অরিন্দম। এই অরিন্দম হচ্ছে আমাদের মেঘনাদ। এরপরে দেখো খুবই দারুণ একটি শব্দ দেওয়া আছে, সমন ভবন। সমন ভবন শব্দের অর্থ হচ্ছে জমালয়। দেখবে একটা লাইনে ব্যবহার করা হয়েছে, ছাড়োদর আসিব ফিরে এখনই, পাঠাইব রামানুজ সমন ভবনে। অর্থাৎ রামানুজকে মানে লক্ষণকে সমন ভবনে সে পাঠাতে চেয়েছে। এরপরে দেখো বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, আমরা প্রথম লেখক পরিচিতি ক্লাসে বলেছিলাম শর্মিষ্ঠা নাটকটি মাইকেল মধুসূদন দত্তের প্রথম সার্থক নাটক, এবং তিনি 1859 সালে এটি লিখেছিলেন এবং এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। এই নাটকের রচয়িতা আমরা সবাই জানি মাইকেল মধুসূদন দত্ত। এরপরে চলো আমরা যাব অমিত্রা অক্ষর ছন্দের প্রবর্তক। আসলে ছন্দ মোটামুটি মোটা দাগে 3 প্রকার: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। এই অক্ষরবৃত্ত ছন্দেরই একটা রূপ হচ্ছে কি অমিত্রা অক্ষর, যে ছন্দ প্রথম প্রবর্তন করেছিলেন মাইকেল। আসলে অমিত্রা অক্ষর ছন্দ মানে হচ্ছে কবিতায় মূলত অন্তমিল থাকে না। কবিতা সৃষ্টির ক্ষেত্রে আসলে কবিরা যে কাজটি করতেন অন্তমিল রাখতেন। তো অন্তমিল না রেখেও যে কবিতা হয় সে বিষয়টা প্রথম নিয়ে আসছেন আমাদের মাইকেল, সেটাকে বলা হয় অমিত্রা অক্ষর ছন্দ। এইপরে আসো মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কীর্তি কোনটা? আমরা সবাই জানি মাইকেল মধুসূদন দত্ত শুধু না, আমাদের বাংলা সাহিত্যের একেবারে শ্রেষ্ঠ কীর্তি, শ্রেষ্ঠ মহাকাব্য, একমাত্র মহাকাব্য মেঘনাদ বধ মহাকাব্য। এরপরে মেঘনাদ ক্ষুদ্রমতি নর বলেছেন কেন? মেঘনাদ একজন যোদ্ধা, মহারথী, এবং সেই ক্ষুদ্রমতি নর বলেছেন লক্ষণকে, কেননা লক্ষণ আসলে অস্ত্র হাতে নিয়ে অস্ত্রহীন মেঘনাদকে বধ করতে এসেছিল। এই জন্য মেঘনাদ ক্ষুদ্রমতি নর বা ছোট মনের মানুষ বলেছিলেন কাকে? লক্ষণকে। রাবণের কনিষ্ঠ সহোদরের নাম কি? রাবণের কনিষ্ঠ সহোদর, রাবণের 3 সহোদর, একটু আগে বলেছি, রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ। তাহলে কনিষ্ঠ সহোদরের নাম হচ্ছে বিভীষণ। ইন্দ্রের অপর নাম কি? বাসব। এই জন্যই তো মেঘনাদকে বাসব বিজয়ী বা বাসবত্রাস বলা হয়। এরপরে হচ্ছে মেঘনাদ কাকে মহারথী বলেছেন? মেঘনাদ আসলে মহারথী বলেছেন বিভীষণকে। কহ মহারথী, এহি মহারথী প্রথা। এরপরে দেখো প্রফুল্ল কোমলে কীটবাস, উক্তিটি কার? আমাদের প্রফুল্ল কোমলে কীটদের বসবাস, উক্তিটি আসলে মেঘনাদের, এবং কীট বলতে এখানে সে মূলত তার বিপরীত পক্ষ অর্থাৎ রাম লক্ষণকে বোঝানোর চেষ্টা করেছে। এরপরের প্রশ্নটি, মেঘনাদ দুরাচার দত্ত বলে কাকে অভিহিত করেছেন? ওই একই লক্ষণকে দুরাচার দত্ত বলে কি অভিহিত করেছেন। এই তো মোটামুটি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা হলো। জ্ঞানমূলকের পাশাপাশি আমাদের প্রস্তুতি রাখতে হয় কি অনুধাবন, এবং অনুধাবন এই প্রশ্নের যে জায়গাটি সেটি হলো আমরা সবাই জানি, এটি হচ্ছে খ। ক্ষয়ের নম্বর বরাদ্দ থাকে হচ্ছে আমাদের জন্য 2 নম্বর করে, এবং ক্ষয়ের যখন অ্যান্সারটি আমরা করব এখানে 2 নম্বরটি স্পষ্ট করে যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই খ নম্বরে মূলত কি থাকে, একটা লাইন থাকে যেটা বলতে কি বোঝায়। তো খ নম্বরে অ্যান্সার করতে গেলে আমাদের প্রথমে একটা জ্ঞানমূলক অ্যান্সার করতে হয়, অর্থাৎ খ নম্বরে যে কাজটি প্রথম আমাদেরকে করতে হবে সেটি হলো যে লাইনটি দেওয়া হবে সেই লাইনটির এক লাইনে উত্তর করে নিতে হবে জ্ঞানমূলক। এইটার জন্য আমাদের 1 নম্বর কি থাকে? বরাদ্দ থাকে। এরপরে আমাদেরকে কি করতে হবে? এরপরে আমাদেরকে ওই লাইনটার বলতে আসলে কি বোঝাইছে, ওই লাইনটার বিশেষ কি বিবরণ রয়েছে সেটি উল্লেখ করলে আরো 1 নম্বর আমাদের বরাদ্দ হবে। তাহলে খ, এইটি আমি বেশ কিছু কবিতার গুরুত্বপূর্ণ লাইন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা রাখবো, যেন তোমার পড়াটা সহজ হয়, আমাদের এই প্রয়াস যেন তোমার পড়াকে সহজীকরণ করে। তো প্রথমে আমি বলে নিলাম যে ক্ষয়ের উত্তরের ক্ষেত্রে প্রথমে জ্ঞানমূলক 1 লাইনে উত্তর করতে হবে, তারপর সেটার বিশদ বিবরণ, দুইটার জন্য 2 নম্বর আলাদা বরাদ্দ থাকবে। ওকে।
তো চলো কবিতার ভেতর থেকে সিলেক্টকৃত বা বোর্ডে আসছে এমন লাইনগুলো নিয়ে আমরা কথা বলবো, সেই লাইনগুলোকে ব্যাখ্যা করব এবং তুমি সেটা বুঝে নিজে থেকে লেখার চেষ্টা করবা। 1 নম্বর প্রশ্নটা ভীষণই গুরুত্বপূর্ণ। এখানে বলছে স্থাপিলা বিধে বিদু স্থানুর ললাটে, কথাটি বুঝিয়ে লেখো। তো এইখানে লক্ষ্য করো, স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করা হয়েছে, বিধুরে মানে হচ্ছে চাঁদকে, বিধি মানে সৃষ্টিকর্তা, স্থানু মানে নিশ্চল বা আকাশে, ললাটে মানে হচ্ছে কপালে। তার মানে এই কথাটার এক কথায় উত্তর হচ্ছে সৃষ্টিকর্তা চাঁদকে আকাশের কপালে স্থাপন করেছেন। তাহলে এই লাইনটার আমার এক কথায় উত্তর করতে হবে, সেটি করে দেওয়া আছে। স্থাপিলা বিধেরবিত স্থান ললাটে বলতে বিধাতা চাঁদকে আকাশের নিশ্চল করে আকাশে স্থাপন করেছেন, আকাশের কপালে। এটি এক লাইনে উত্তর। এরপর এটি দেখো ব্যাখ্যা করা আছে। ব্যাখ্যাটা কি? আসলে এই কথাটার মানে কি, সৃষ্টিকর্তা নিয়ম মেনেই সবকিছুকে স্থাপন করে। যেমন আকাশের চাঁদকে তিনি স্থাপন করেছেন কোথায়? আকাশের কপালে, নিয়ম মেনে করেছেন। এই চাঁদ আকাশের কপালে স্থাপন করা হয়েছে। চাঁদ কখনো, এই শশী কখনো ধুলো এসে গড়াগড়ি খাবে না। এই কথাটি দ্বারা মেঘনাদ মূলত বিভীষণের বংশমর্যাদাকে স্মরণ করে দিয়েছেন। তার বংশমর্যাদা এই কারণে স্মরণ করে দিয়েছেন, খেয়াল করো, সে বলেছে আমি রাঘবের দাস, অর্থাৎ এটি স্মরণ করাই দেওয়া হলো যে বংশমর্যাদায় তোমার স্থান ওই চাঁদের মতোই ওপরে, তুমি কারো গোলাম হতে পারো না, কারো দাস হতে পারো না। অর্থাৎ বিভীষণকে তার বংশমর্যাদা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আলোচ্য উক্তিটি করেছে। কি অসাধারণ একটা উক্তি করেছে, তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারলা। এরপরে চলো, পরের বাক্যে বলছে নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা বুঝিয়ে লেখো। এই লাইনটা একটু আগে আমরা আলোচনা করেছি, আবারও করছি। এটি খ, নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। আমি যদি তোমাকে একটু সহজ করে বলি, আচ্ছা ধরে নাও তোমরা আমার কাছে পড়ছো, আমি অনেক বেশি ডিগ্রি অর্জন করেছি, অনেক বেশি আমি জানি, আমি তোমাদের স্যার বা ভাইয়া যেটাই হই না কেন, আর তোমার বাবা একটা সিগনেচারও করতে পারে না, লিখতেও পারে না, একেবারে নির্গুণ, মানে গুণ নাই। এখন তুমি বলো, আমি অনেক জানি, আমি তোমার ভাইয়া হই, কিন্তু তাই বলে কি তোমার বাবার চেয়ে আমি শ্রেষ্ঠ হব তোমার কাছে? কখনোই না। তোমার বাবা এক অক্ষর না জানলেও সে তোমার কাছে শ্রেষ্ঠ হতে হবে। সেই কথাটি মূলত এখানে মেঘনাদ বিভীষণকে বোঝানোর চেষ্টা করেছেন, যে অন্যেরা না, নিজের স্বজাতি জ্ঞাতিত্ব জাতিত্বই কি শ্রেষ্ঠ হতে হবে। যদিও এদের ত্রুটি থাকতে পারে, তবুও সে শ্রেষ্ঠ হবে। মূল কথা হচ্ছে এটি। নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা বুঝিয়ে লেখো। এই কথার অর্থ হচ্ছে গুণহীন স্বজন সর্বদা গুণবান পরজন অপেক্ষা শ্রেষ্ঠ হবে। গুণহীন স্বজন সর্বদাই গুণবান পরজন অপেক্ষা শ্রেষ্ঠ হবে। এই কথাটা আসলে কেন বলা হয়েছে? আসলে আপন এবং পর, পৃথিবীতে মানুষ তো এই দুইটা শ্রেণীতে বিভক্ত। সবসময় নিজের আপন লোকজন যদি গুণহীন হয়, শাস্ত্র বলেছে সর্বদা গুণহীন হলেও আপনজনই তোমার কাছে শ্রেষ্ঠতর জায়গা পাবে, শ্রেষ্ঠতম স্থানে থাকবে। এই কথাটা বোঝাতেই আসলে সে বিভীষণকে মূলত বোঝাতে চেয়েছিল যে জ্ঞাতিত্ব জাতিত্বকে জলাঞ্জলি দেওয়া যাবে না, এটাই শ্রেষ্ঠ সম্পদ, স্বদেশটাই শ্রেষ্ঠ, জাতিত্বটাই শ্রেষ্ঠ জায়গা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাচ্ছি, মেঘনাদ যজ্ঞাগারে বিষাদ অনুভব করেছিল কেন। তোমরা যারা এইগুলো ভালো বুঝতে চাও, আমার প্রথম ক্লাসটি করতে হবে, প্রথম পর্বটি করতে হবে। মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞাগারে বিষাদ অনুভব করেছিল কেন? কেননা মেঘনাদ বুঝতে পেরেছিল তাকে বধ করার জন্য তার আপন চাচা লক্ষণকে প্রবেশ করিয়েছে এই নিকুম্বিলা যজ্ঞাগারে, তাই সে বিষাদ অনুভব করেছিল। অর্থাৎ বিভীষণের যে অন্যায় কাজ, সেই অন্যায় কাজ ছিল তাকে বধ করার, এই জন্যই সে কি করেছিল, এই জন্যই সে বিষাদ অনুভব করেছিল। এবার ব্যাখ্যা করতে পারি আমরা এইভাবে, যে রাবণের শ্রেষ্ঠ সন্তান, রাবণের সন্তান, ছোট সন্তান হচ্ছে মেঘনাদ। সে শেষ যখন দায়িত্বপ্রাপ্ত হলো, তখন তাকে বধ করার জন্য তার আপন চাচা বিভীষণ শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে তাকে বধ করার চেষ্টা করলো। ফলে এই নিকুম্বিলা যজ্ঞাগারে নিজের আপন চাচার এমন হীন কাজ দেখে সে বিষাদ অনুভব করেছিল। অর্থাৎ নিজের চাচা যদি কাউকে হত্যার জন্য শত্রুকে নিয়ে আসে একটা বদ্ধ ঘরে, তাহলে স্বাভাবিকভাবে সে বিষাদ অনুভব করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ওকে, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। তব বাক্যে ইচ্ছে মরিবারে বুঝিয়ে বলো। আমি কথাটাকে আগে এক্সপ্লেন করি, তাহলে তোমরা নিজেরা লিখতে পারবে। তব বাক্যে ইচ্ছে মরিবারে, এই কথাটা মেঘনাদ বলেছিল। এখন কেন বলেছিল? এই বাক্যটা বলার আগে আসলে বিভীষণ বলেছিল আমি রাঘবের দাস, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব রক্ষিত অনুরোধ। অর্থাৎ তুমি অষ্টমান্তে যেতে চাচ্ছ, এই অনুরোধ আমি রক্ষা করতে পারবো না, কেননা আমি রাঘবের দাস। যখন সে বলেছিল আমি রাঘবের দাস, এই কথা শুনে মেঘনাদের জন্য এটা ইগোয়েটিক হয়েছিল, সে ইগোতে নিয়েছিল। এই জন্য কিন্তু সে বলেছিল তবে বাক্যে ইচ্ছে মরিবারে। অর্থাৎ বিভীষণ যখন বললো আমি রাঘবের দাস, এই কথা শুনে আসলে মেঘনাদ আলোচ্য উক্তিটি করেছিল যে তব বাক্যে ইচ্ছে মরিবারে, তুমি অন্যের দাস, এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে।
হ্যাঁ, ওকে। এরপরে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবে আহবে দ্বারা কি বোঝানো হয়েছে? লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবে আহবে, আসলে লঙ্কার কলঙ্ক হয়েছে কিভাবে? সেটা হচ্ছে বিভীষণ নিজের জ্ঞাতিত্ব জাতিত্ব ভুলে, নিজের স্বজাতি ভুলে অন্য শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে শত্রুকে নিজের ঘরে প্রবেশ করেছে। এইটা অবশ্যই একটা কলঙ্কজনিত অধ্যায় মেঘনাথের কাছে মনে হয়েছে। তাই সেই চাচা যে এমন একটা কাজ করে শত্রুকে প্রবেশ করেছে, সেই শত্রুকে বধ করে জমালয়ে পাঠিয়ে সেই কলঙ্কটাকে সে নিপাত করতে চেয়েছিল। এই জন্য বলেছে যে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবে হবে, অর্থাৎ নিকুম্বিলা যজ্ঞাগারে অনাকাঙ্ক্ষিত যে লক্ষণের প্রবেশ, তাকে বধ করে যে কলঙ্ক অধ্যায় তৈরি করেছে বিভীষণ, সেটাকে সে নিপাত করতে চায়, মোচন করতে চায়। এবার ব্যাখ্যা এসে বলবা, বিভীষণের সহায়তায় লক্ষণ মূলত প্রবেশ করেছিল নিকুম্বিলা যজ্ঞাগারে। এটি জাতিত্ব এবং স্বদেশের প্রতি এক বিশ্বাসঘাতকতা। এটা একটা স্বদেশের জন্য কি কলঙ্কজনিত অধ্যায়। মূলত শত্রুকে বধ করে আমাদের মেঘনাথ এই জন্য এই কলঙ্কটা লেপন করতে চেয়েছে বা মোচন করতে চেয়েছে, এই জন্য সে বলেছে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। এরপরে চলে যাওয়া যাক, এরপরে যে প্রশ্নটি রয়েছে, চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়। আসলে মেঘনাথ এক প্রকার ঘৃণার ভাব প্রকাশ করে মূলত বলেছিল যে তুমি চণ্ডালকে মানে চামারকে এনে আমাদের রাজার আসনে বসিয়েছো। তাহলে বিভীষণের প্রতি এবং শত্রুর প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য কিন্তু আলো চুক্তিটি করেছিল। অর্থাৎ লক্ষণকে যখন তার আপন চাচা নিকুম্বিলা যজ্ঞাগারে বা তাদের রক্ষপুরীতে প্রবেশ করিয়েছে, তখন সে শত্রুপক্ষকে একটু ডমিনেট করেই, একটু ছোট করেই বলেছে চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়। ওকে, অর্থাৎ লক্ষণের এই প্রবেশকে সে মেনে নিতে পারেনি, সে বলেছে চন্দ্রালে বসাওয়ানি রাজার আলোয়। ওকে, এরপরে দেখো 7 নম্বর, প্রফুল্লে কোমল কীটবাস বুঝিয়ে লেখো। প্রফুল্ল কোমল বলতে এই জায়গায় মেঘনাথ মূলত তার নিজের মাতৃভূমিকে বুঝিয়েছে, আর কীট মানে কীট পতঙ্গকে বুঝিয়েছে। অর্থাৎ তাদের প্রফুল্ল কোমল, কোমলের মতো মানে পদ্ম ফুলের মতো প্রফুল্ল এই স্বদেশের ভেতরে শত্রু বাহিনী লক্ষণ এবং রামের অনুপ্রবেশকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবার ব্যাখ্যা করতে পারো এইভাবে যে রাম লক্ষণ তাদের স্বদেশে অনুপ্রবেশ করেছিল বিভীষণের সহায়তায়। অর্থাৎ মেঘনাথ তার মাতৃভূমিতে এই রাম লক্ষণের যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশকে সে কীট পতঙ্গের মতো তুলনা করেছে, আর নিজের মাতৃভূমিকে প্রফুল্ল কোমলের সাথে, যেখানে তাদের অবস্থানকে সে প্রফুল্ল কোমলে কীটবাস বলে উল্লেখ করেছে। এরপর হাই তাত উচিত কি তব এ কাজ, এই কেন এই কথাটি বলা হয়েছে? নিশ্চয়ই তোমরা জানো কোন কাজটি। বিভীষণ লক্ষণকে প্রবেশ করেছে, মেঘনাথের আপন চাচা হয়েও শত্রুপক্ষে প্রবেশ করেছে, এই জন্য একটু তিরস্কার করেই কিছুটা বলেছিল হাই তাত উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। আশা করি এই লাইনটা সহজে বুঝতে পারবা। এই তো মোটামুটি। এবার চলো তোমাদের প্রস্তুতিকে আরো একটু শানিত করতে, আরো একটু দৃঢ় করতে আমরা চলে যাচ্ছি আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ সাজিয়েছি। এই 30টি এমসিকিউ ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে তোমার এমসিকিউ এর প্রস্তুতি অনেক বেশি কি দৃঢ় হবে বা শানিত হবে। তো চলো শুরু করা যাক। আজকের যে এমসিকিউ গুলো রয়েছে আমরা দেখবো, আমরা নানাভাবে সাজিয়েছি এটাকে। 1 নম্বর প্রশ্ন দেখো, হাইতাত উচিত কি তব এ কাজ। মেঘনাথের এই উক্তির মধ্য দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি? নিশ্চয়ই কবিতা তোমরা যারা পড়েছো তোমরা জানো, এই যে লক্ষণকে যে যজ্ঞাগারে প্রবেশ করানো হয়েছে, যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করেছে, এই কাজটা কিন্তু কি পছন্দ হয়নি কার? মেঘনাথের। এরপরে চলে যাই আমরা, এরপরে হচ্ছে নিকষা কার মা। অনেকগুলো অপশন আছে, তোমরা জানো নিকষা সতী তোমার জননী কার মা, এটা হলো বিভীষণের মা। যেটা আমরা জানি সেটাতে আমরা সময় নিব না, যেটা একটু কঠিন সেটাতে সময় নিব। এরপরে দেখো বলছে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় ধীমান কাকে বলা হয়েছে? আমাদের বিভীষণ প্রথমেই এই ধীমান বলে সম্বোধন করেছে। ধীমান শব্দের অর্থটা একটু জানবা, ধীমান মানে ধীর বুদ্ধি সম্পন্ন। এই ধীর বুদ্ধি সম্পন্ন বলতে আসলে মেঘনাথকে বোঝানো হয়েছে, কারণ মেঘনাথ অনেকটা ধীরস্থির ছিল, ধীর বুদ্ধি সম্পন্ন এবং বিনয়ী ছিল। এরপরে দেখো একটা বহুপদী নেওয়া হয়েছে, এটা আমরা একটু দেখার চেষ্টা করব, দেখব মেঘনাথ যে কারণে বিভীষণকে গঞ্জনা করতে চাইলেও করে না। আসলে মেঘনাথ বারবার তাকে গঞ্জনা বা তিরস্কার করতে চেয়েছে কিন্তু করেনি। কি কারণে? সে গুরুজন বলে, হ্যাঁ এটা একটা কারণ। পিতৃব্য মানে পিতার সমান, এটাও একটা কারণ। সীতাকে হরণ করা হয়েছে বলে, অন্যায় হয়েছে বলে, সীতাকে হরণ অন্যায় হয়েছে বলে। আসলে মেঘনাথ যে কারণে বিভীষণকে গঞ্জনা করেনি এই দুইটা কারণে, গুরুজন বলে এবং পিতৃব্য বলে। ওকে, সীতাকে হরণ করা হয়েছে এটা অন্যায়, এটা বিভীষণ মনে করে, কিন্তু মেঘনাথ এটা মনে করে না।
মেঘনাথের অপর নাম, মেঘনাথের অপর নাম ছিল, আমরা কবিতায় দেখেছি অরিন্দম, এরপর দেখেছি কি বাসবত্রাস। বীরবাহু হবে না, কারণ বীরবাহু হচ্ছে মেঘনাথের বড় ভাইয়ের নাম। ঠিক আছে, তাহলে আমরা 1 এবং 2 নেব, 1 এবং 2। ওকে, এরপরে চলো যাওয়া যাক। এবার একটা উদ্দীপককে নেওয়া হয়েছে। উদ্দীপক থেকে তোমরা জানো এবার 25 সালের বোর্ডে যারা পরীক্ষা দিয়েছে, উদ্দীপক থেকে অনেক বেশি প্রশ্ন এসেছে, তাই উদ্দীপকের বেশি বেশি প্র্যাকটিস আমাদের রাখা দরকার। চলো দেখা যাক। পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধে অংশ নেয় লতিফ। দেশকে স্বাধীন করে তবেই ঘরে ফিরবে এই প্রত্যয় নিয়ে যুদ্ধ করে যায় লতিফ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, ঠিক সেই সময় উজিরপুরের পাকিস্তানের ক্যাম্পে অপারেশনের প্রস্তুতি নিচ্ছিল লতিফরা। তথ্যটি রাজাকার নিজামুদ্দিন হানাদার বাহিনীকে জানিয়ে দিলে পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলায় লতিফরা শহীদ হয়। আহা, তাহলে এই যে দেখো প্রশ্ন কি বলছে, উদ্দীপকের নিজামুদ্দিন বিভীষণের প্রতি মেঘনাথ কোন চরিত্রের সাথে? তোমরা নিশ্চয়ই কবিতা যারা পড়েছো তারা জানো এইটি হচ্ছে নিজামুদ্দিন রাজাকারটা যে বিশ্বাসঘাতকতা করেছিল, কবিতায় বিভীষণই ঠিক একই বিশ্বাসঘাতকতা করেছে। উদ্দীপকের নিশ্চয়ই আরো একটি প্রশ্ন পাবো আমরা। উদ্দীপকে অর্থাৎ মুক্তিযুদ্ধের যে লতিফের যে আত্মত্যাগ, যুদ্ধ, স্বদেশের প্রতি যে প্রেম ভালোবাসা, সেই উদ্দীপকে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতার কোন বিষয়টি প্রবল ভাবে প্রকাশিত হয়েছে? লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে কিন্তু শিক্ষার্থীদের একটু কনফিউশন হয় এই জাতীয় উত্তরগুলোতে। একটু লক্ষ্য করো, আমাদের কবিতার ভিতরে কিন্তু মাতৃভূমির প্রতি ভালোবাসা এটিও ছিল, এবং দেশদ্রোহিতা এটাও ছিল, সাহসিকতা এটাও ছিল, বর্বরতা এটাও ছিল। অর্থাৎ কবিতার ভিতর কিন্তু এই প্রত্যেকটা জিনিসই ছিল। কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে প্রশ্নটা কি করেছে। প্রশ্ন করেছে উদ্দীপকের সবচেয়ে প্রবল ভাবে কোনটা ছিল। আসলে আমাদের এই কবিতাটাই হচ্ছে মাতৃভূমির প্রতি এক প্রবল ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু মেঘনাথের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে। এক কথায় এই কবিতাটা তো আসলে স্বদেশ প্রেমেরই কবিতা, এবং যেখানে স্বদেশ প্রেম থাকবে সেখানে বিশ্বাসঘাতকতা থাকবে, এটা তো জানো। প্রেম যেখানে করবা সেখানে বিশ্বাসঘাতকতা তৈরি হবে, বর্বরতাও তৈরি হতে পারে, কিন্তু প্রবল বিষয়টা কি প্রেম থেকে আসে। এখন কারো যদি প্রেম না থাকে তাহলে তো এইসব প্রশ্নই আসে না। তো আশা করি বুঝছো। জিমুতেন্দ্র কিসের গর্জন? জিমুতেন্দ্র কপি, হ্যাঁ এটা হচ্ছে মেঘের গর্জন। মেঘের গর্জনের মতো করে মেঘনাথ একবার রেগে গিয়েছিল, ওই যে যখন বিভীষণ বলেছিল পরদোষে কে চায় মজিতে, ঠিক তখন কিন্তু রেগে গিয়েছিল। এরপরে চলো যাওয়া যাক পরের প্রশ্নে। বিভীষণ মেঘনাথ কবিতাটি কোন ছন্দে রচিত? কবিতার ছন্দ তো তিনটাই থাকে। এই কবিতার যেহেতু অন্ত মিল নেই, যে কবিতার শেষে শব্দ মিলে যায় সেটাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে, আর যেটা মিলে না সেটাকে অক্ষরবৃত্ত ছন্দ বা অমিত্র অক্ষর ছন্দও বলা যেতে পারে। তো এই কবিতায় দেখো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানেনু কেমনে আসি লক্ষণ পোষিল রক্ষপুরে। তাহলে এটার কিন্তু অন্তমিল নেই, সুতরাং এটা আমরা বলবো অমিত্র অক্ষর ছন্দ, বা অমিত্র অক্ষর না থাকলে অক্ষরবৃত্ত ছন্দ বলতে হবে। এরপরে চলো আমরা চলে যাই স্থাপিলা বিধে বিদু স্থান ললাট। এখানে বিধু তোমাদের এর আগে অনেকবার এক্সপ্লেন করা হয়েছে। বিধু শব্দের অর্থ কি? চাঁদ। তাহলে এটাতে সময় না নেই। এরপরে মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কি? মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত। ইনি ব্রিটিশ সরকার একজন উকিল ছিলেন, এবং মাতার নাম হচ্ছে জাহ্নবী দেবী। এরপরে চলো আমরা চলে যাই একটা বহুপদীতে। বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা অংশে ফুটে উঠেছে, অর্থাৎ এই কবিতায় নিচের কোন বিষয়গুলো ফুটে উঠেছে? তো আমরা যারা বিভীষণ প্রতি মেঘনাথ জানি, আমরা একটু টালি করি। মেঘনাথের মাতৃভূমির প্রতি ভালোবাসা অবশ্যই কবিতায় ছিল। বিভীষণের বিশ্বাসঘাতকতায় মেঘনাথের বিস্ময়, সে বিস্মিত হয়েছিল, অবাক হয়েছিল সত্যি চাচার এমন বিশ্বাসঘাতকতায়। বিভীষণের দেশদ্রোহিতার প্রতি মেঘনাথের ঘৃণা, হ্যাঁ প্রচন্ড ঘৃণাও সে প্রকাশ করেছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি নিব? ঘ নম্বরটি অ্যান্সার নিব। বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যাংশের অন্তর্নিহিত ভাব হিসাবে গ্রহণযোগ্য, অর্থাৎ বিভীষণ মেঘনাথ কবিতার কাব্যাংশের অন্তর্নিহিত ভাবটা কি? মাতৃভূমির প্রতি ভালোবাসা, ওকে। দেশদ্রোহিতার বিরুদ্ধে ঘৃণা, ওকে। জাতিসত্তার সংহতির গুরুত্ব, সত্তার সংহতির গুরুত্ব মানে জাতি সত্তা বাঁচাতে ওটার প্রতি সংহতি প্রকাশ করা এবং তার গুরুত্বটাকে বোঝা। তাহলে আমি এটার তিনটাই উত্তর নিব। তিনটা বিষয় কিন্তু আসলে এখানে ছিল, তাহলে ঘ নম্বর উত্তর হবে। নিচের উদ্দীপকটি পড়ো। চলো আবার একটি গুরুত্বপূর্ণ উদ্দীপক চলে আসছে আমাদের সামনে, আমরা একটু দেখব। সম্পত্তি নিয়ে চৌধুরী বংশের ইরফান চৌধুরী ও মোল্লা বংশের জামান মোল্লা, এই চৌধুরী আর মোল্লা দুনিয়াটা খাইলো রে। সম্পত্তি নিয়ে চৌধুরী বংশের ইরফান চৌধুরী এবং মোল্লা বংশের জামান মোল্লার মধ্যে বিরোধ চলার এক পর্যায়ে জামান মোল্লার ভাই কামাল মোল্লা ইরফানের পক্ষ নিয়ে নেয়। আহা, বিশ্বাসঘাতকতা! জামান মোল্লা এই সংবাদ শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান। তাহলে উদ্দীপকের কামাল মোল্লা মানে যে বিশ্বাসঘাতকতা করেছে সেই কামাল মোল্লা,
একবার জামাল মোল্লার ভাই কামাল মোল্লা, সে বিশ্বাসঘাতকতা করে ইরফানের পক্ষ নিয়েছে, তাই না? তাহলে উদ্দীপকের কামাল মোল্লা বিভীষণ হতে মেঘনাদ বিভীষণ কোন চরিত্র? নিশ্চয়ই বুঝতে পারছো বিভীষণ, যে নিজের পক্ষ ত্যাগ করে অন্য পক্ষটা গ্রহণ করেছিল। ওকে, নেক্সট চলে যাই উদ্দীপক থেকেই। উদ্দীপকের কামালের প্রতি জামান মোল্লার আদর্শিক অবস্থান বোঝাতে বিভীষণের প্রতি মেঘনাথের যে উক্তিগুলো প্রাসঙ্গিক। উচিত কি তব এ কাজ, ভাই যদি এমন কাজ করে সেটা তো বলে উচিত কি তব এই কাজ, এটার সাথে যায়। ছাড়োদার যাব অস্ত্রাগারে, না এটা এরকম অস্ত্র টস্ত্র আনেনি এই মোল্লা সাহেব। জ্ঞাতিত্ব ভাতৃত্ব জাতীয় সকল দিলা জলাঞ্জলি, হ্যাঁ সে নিজের জ্ঞাতিত্ব ভাতৃত্ব জলাঞ্জলি দিয়েছে। তাহলে 1 এবং 3, তাহলে 1 এবং 3 হচ্ছে খ নম্বর। আচ্ছা ওকে, এরপরে চলে যাব জানিনি কেমনে আসি লক্ষণ পোষিল রক্ষপুরে। এখানে রক্ষপুরে বলতে কি বোঝানো হয়েছে? রাক্ষপুরে মানে রাক্ষসপুরী নগরী তাদের, ঠিক আছে, কিন্তু এখানে স্পেসিফিক যেহেতু অপশন গুলো কাছাকাছি, রাক্ষসদের পুরীতে, নিকুম্ভিলা যজ্ঞাগারে, রাক্ষসদের নগরে, লঙ্কাপুরীতে, সবই বেশ সিমিলার মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানে যেহেতু লক্ষণের একেবারে স্পেসিফিক প্রবেশ ঘটেছিল নিকুম্ভিলা যজ্ঞাগারে, তো ওই স্থানটাকেই কি আমরা নেওয়ার চেষ্টা করব। এরপরে বিভীষণতে মেঘনাদ কবিতায় তাঁত বলে কাকে বোঝানো হয়েছে? তাঁত শব্দের অর্থ হচ্ছে পিতা, এখানে চাচাকে বোঝানো হয়েছে। তাঁত সে বলেছিল তার চাচা বিভীষণকে। এরপরে হচ্ছে বিভীষণের মাতার নাম, সবাই জানো তার মাতার নাম হচ্ছে নিকষা, একজন সতী নারী। এরপরে হচ্ছে চন্ডালে বসাওনি রাজার আলয়ে, এখানে প্রকাশিত হয়েছে, আমি একটু আগেই তোমাদের ব্যাখ্যা করেছি, চন্ডালে বসাওনি রাজার আলয়ে এই কথাটি দ্বারা মেঘনাথের ঘৃণা প্রদর্শিত হয়েছে, হ্যাঁ হিংসা প্রতিবাদ বা অহংকার নয়। এরপরে বিভীষণের প্রতি মেঘনাথের ঘৃণাবোধ ব্যক্ত হওয়ার কারণ কি? ঘৃণাবোধ কেন ব্যক্ত হয়েছিল? বিশ্বাসঘাতকতা করেছিল তাই এই কারণে, দেশদ্রোহিতা করেছিল এই কারণে, বর্বরতা এই কারণে। এখন বিভীষণের প্রতি মেঘনাথের ঘৃণাবোধের জন্য বিশ্বাসঘাতকতা, দেশদ্রোহিতা নিব, কারণ বর্বরতাটা করেছিল হচ্ছে লক্ষণ, বর্বরতার পাঠটুকু লক্ষণ, সে অস্ত্র দিয়ে বধ করেছিল। তাহলে 1 এবং 2 কে আমরা নিব, 1 এবং 2। এরপরে চলো চলে যাই 21 নম্বর। হেন সহবাসে মানে একজনের সাথে থাকা, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে। নিচের যে প্রবাদগুলো এই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই কথার মানে হচ্ছে বিভীষণকে সে বলেছিল তুমি নিচু মনের মানুষের সাথে মিশেছো, থেকেছো, এই জন্য তোমার কাজ নিচু মনের মানুষের মতোই হয়েছে। হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, খারাপ লোকের সাথে মিশেছো তাই তুমি বর্বরতা শিখেছ। এটা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা মিলছে। সঙ্গদোষে লোহা ভাসে, এটাও মিলছে। ঘরের শত্রু বিভীষণ, এটা না, আসলে খারাপ লোকের সাথে মিশলে খারাপ হয় এমন বিষয়টা, এই দুইটাই মিলছে। তাহলে 1 এবং 2 হবে, 1 এবং 2। এরপরে চলো নিচের উদ্দীপকটি পড়ে 22 ও 23 নম্বর প্রশ্নের উত্তর দেই। খুব দারুণ একটা গল্প, এই গল্পটা তোমরা জানো কিনা, আমরা ছোটবেলায় এই গল্পটা পড়েছিলাম। এই গল্পে দেখো খুব সুন্দর সৌরভ এবং রুস্তমের গল্প। হ্যাঁ, সৌরভ হচ্ছে রুস্তমের পুত্র, হ্যাঁ, কিন্তু বাপ বেটার না পরিচয় ছিল না, বুঝছো, এই বাবার হাতে সন্তান হত্যার শিকার হয় আর কি। সৌরভ রুস্তম কাহিনীতে দেখা যায় সৌরভ রুস্তমকে পরাজিত করেও তৎকালীন রীতি অনুযায়ী প্রথম সুযোগে হত্যা করেনি। অর্থাৎ সন্তান যে সৌরভ, ও আসলে হত্যার সুযোগ পেলেও যেহেতু এটা যুদ্ধের নিয়মের মধ্যে পড়ছিল না, সে হত্যা করেনি যেহেতু অস্ত্রহীন ছিল। কিন্তু রুস্তম তা না করে প্রথম সুযোগে সৌরভ বুকে ছুরি ঢুকিয়ে দেয়, তীক্ষ্ণদার সৌরভ ঢুকিয়ে দেয় তলোয়ার। অর্থাৎ রুস্তম অর্থাৎ পিতা যেটা, সে সুযোগ পেয়ে যুদ্ধের প্রথা ভেঙে আসলে তার সন্তান সৌরভকে মেরে ফেলে। এবং মজার বিষয় হচ্ছে এই গল্পের, যখন তার সন্তানকে সে ছুরি ঢুকিয়ে তীক্ষ্ণ তরল ঢুকে মেরে ফেলে, ঠিক সন্তান যখন মৃতপ্রায় ঠিক তখনই কিন্তু একটা চিহ্ন দেখে সে চিনতে পারে এটি তার সন্তান। তুমি চিন্তা করো, ওইখানে আর বাঁচানোর কোনো সুযোগ থাকে না, এই পিতার কোলেই সৌরভের মৃত্যু ঘটে আর কি, সন্তানের মৃত্যু ঘটে। তো কি মানে কি এক করুণাদায়ক দৃশ্য আর কি। তো যাই হোক, তাহলে রুস্তম যুদ্ধের নিয়ম না ভেঙে সৌরভকে মেরে ফেলেছে। উদ্দীপকের রুস্তম বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্রের প্রতিনিধি? আসলে এটা হচ্ছে লক্ষণের প্রতিনিধি, কারণ লক্ষণের হাতে অস্ত্র ছিল আর মেঘনাথের হাতে অস্ত্র ছিল না, ফলে অস্ত্রহীনকে কিন্তু বধ করা যায় না, সে নিয়মটা ভঙ্গ করেছিল কি লক্ষণ। এরপরে দেখো এরূপ প্রতিনিধিত্বের কারণ, অর্থাৎ রুস্তম যে প্রতিনিধিত্ব করেছে কূট কৌশল গ্রহণ করেছে, অর্থাৎ রীতিভঙ্গ করাও এক ধরনের কূট কৌশল। যুদ্ধের নীতিভঙ্গ, এটা তো ছিল বীরত্বের অপমান, বীরত্বের অপমান এটা হবে না। এর প্রতিনিধিত্বের কারণ হচ্ছে কূট কৌশল গ্রহণ এবং যুদ্ধের নীতি ভঙ্গ, 1 এবং 2। এরপরে বলছে বীরেন্দ্র বলি, বীর যোগ ইন্দ্র বলি, এই বীরেন্দ্র বলি আসলে মেঘনাথকে বোঝানো হয়েছে, মেঘনাথকে বলা হচ্ছে বীরেন্দ্র বলি।
এরপরে 25 নম্বর, প্রফুল্ল কমলে কীটবাস উক্তিটি কার? একটু আগে বলেছি প্রফুল্ল কমলে কীটবাস। এই উক্তিটি করেছিল হচ্ছে আমাদের কি মেঘনাদ। এরপরে দেখবো কুম্ভকর্ণকে শুলি সম্বনিব বলে অভিহিত করা হয়েছে বা বিশেষায়িত করা হয়েছে কেন? শুলি সম্বনিব মানে শুলপানি যুক্ত, এখানে মহাদেব বা শিবকে বলা হয়েছে। হ্যাঁ, শিবকে বলা হয় শুলি সম্বন। এখন কুম্ভকর্ণকে শিবের সাথে তুলনা করলো কেন? তুলনার কারণ হচ্ছে তার কাছাকাছি শক্তি সম্পন্ন বা তার মতো শক্তি সম্পন্ন বা গুণ সম্পন্ন বলে। তাহলে শিবের শুল হাতে ছিল বলে না, শিবের উত্তর পুরুষ বলে মোটে না, শিবের সমতুল্য বীর বলে এবং শিবের নিকটাত্মীয় বলে না। তাহলে উত্তরটা কি? গ, শিবের সমতুল্য শক্তি সম্পন্ন বলেই তাকে শুলি সম্বনব বলা হয়েছিল কুম্ভকর্ণকে। পরদোষে কে চায় মজিতে? মজিতে মানে কি? বিপদগ্রস্ত হতে। অন্যের দোষে কে মরতে চায়? উক্তিটি কাকে দোষারোপ করা হয়েছে? রাবণকে। আসলে মেঘনাদ যখন বারবার বিভীষণকে দোষারোপ করেছিল কাজের জন্য, স্বদেশ ত্যাগ করার জন্য দোষারোপ করেছিল, তখন বিভীষণ বলেছিল পরদোষে কে চায় মজিতে। আর এই পর বলতে সে রাবণের যে অন্যায় কর্ম করেছিল তার মতে সেই কথাটাকে বোঝানো হচ্ছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রক্ষরথী কে? রক্ষরথী মানে হচ্ছে রক্ষাকর্তা। এখানে মেঘনাদ রক্ষরথী বলেছিল বিভীষণকে, তুমিও হে রক্ষরথী সহিছ কেমনে, হেন অপমান আমি। এরপরে দেখো, মেঘনাদের ভৎসনা সত্ত্বেও, মেঘনাদ কিন্তু বারবার ভৎসনা দিচ্ছিল, এই ভৎসনা সত্ত্বেও বিভীষণ নিজেকে দোষী না ভাবার কারণ কি? আসলে বিভীষণ মনে করতো যে সে সৎ পথে আছে, ঠিক পথে আছে, অর্থাৎ তার দোষ গুণের ধারণা নেই বলে সে গোয়ার প্রকৃতির মানুষ বলে না, তার নৈতিক অবস্থানের জন্য, এবং সে মনে করতো যে সে তার নৈতিক অবস্থানে আছে, দেবতাদের বিপক্ষে যায়নি, এটাই নৈতিক অবস্থান মনে করেছিল সে। 7 কোটি সন্তানের, দারুণ একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন ইদানিং আসতে দেখা যাচ্ছে, এরকম প্রস্তুতি রাখতে হবে। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় 7 কোটি বাঙালি ছিল, এই 7 কোটি বাঙালির অনেকেই কিন্তু দেশের পক্ষে যুদ্ধ করেনি, অনেকে দেশদ্রোহিতা করেছিল। তাহলে 7 কোটি বাঙালিকে কিন্তু বাঙালি হিসাবে পরিচয় দিচ্ছিল সবাই, কিন্তু সবাই কিন্তু মানুষের মতো আচরণ করেনি। যেমন বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ভিতরে কিন্তু বিভীষণ এই মানুষের মতো আচরণ করেনি, হয়তো স্বজাতি ওই দেশেরই ছিল, লঙ্কাপুরীতেই ছিল, সে ওই দেশের অধিবাসী ছিল, কিন্তু মানুষের মতো আচরণ করেনি, বিপক্ষে দলে যোগ দিয়েছিল। যেমন আমাদের দেশে মুক্তিযুদ্ধের সময় 7 কোটি বাঙালি ছিল ঠিকই, কিন্তু মানুষ ছিল না, অনেকেই এর বিপক্ষে অবস্থান নিয়েছিল। তো এই হচ্ছে আমাদের 30টা প্রশ্ন নিয়ে আলোচনা। আমরা বিশ্বাস রাখছি এবং বিশ্বাস করছি আমাদের এই প্রতিজ্ঞা প্ল্যাটফর্মের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হবে, এবং আমাদের চেষ্টা থাকবে একটা টপিক বা কন্টেন্ট, একটা কবিতা পদ্য যখন শুরু করব, সেটির মোটামুটি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি যেন তোমরা করতে পারো সবকিছুর মধ্যে দিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে নতুন একটি ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।